শোনা যাচ্ছে আপনার নতুন বান্ধবী জুটেছে, সে জানতে চেয়েছে আপনার থেকে একটা কথা। হ্যালো মিস্টার পরাণ বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি আমাকে বেশি ভালোবাসেন না পার্বতীকে বেশি ভালোবাসেন? লেখা উত্তর দেবেন কিন্তু। এই জিনিসটা আপনাকে দেওয়া খুব জরুরি। হুম, এটা কালকেই আমি কিনে নিয়ে এসেছি, 10 টাকা খরচ করেছি তার জন্য। এটা গীতা। ও আচ্ছা। তো ওই গীতায় হাত রেখে আপনাকে বলতে হবে যে আজকে যেই আলোচনাটা করব সেটাতে আপনি পুরো সত্যি কথা বলবেন, কারণ আপনি যে বানিয়ে বানিয়ে কিছু গল্প বলেন না। बाबू साहब, हम 7 रोज तक भूख तकलीफ से छत के छोड़ के भंगा ये बंगाल में, और हमारा ही लड़का 40 वक्त भूखा रही पतलून का कापी। तो चुप जा, हम कहे के बोला थे तू के समझबू अजुकरे खातिर यदि हमारे नौकरी जाए तो हम समझ के गांव में लौट जाबे के पड़ी, वहां काली का प्रसाद तो ना ही ये বসলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম আরে কতক্ষণ লাগবে? মিনিট 5 বড্ড বেশি এই জেস্টারটা বড্ড বেশি বড় করে ফেলছে। তখনই বুঝলাম সামথিং রং বিহাইন্ড ইট। পরাগরেণ মাখলে ডানায় জ্বলবে না গর সোহাগ জ্বালায়, অধর যেমন দিওয়ানা হয় মোদির ভরা পান পেয়ালায় সাঁঝ বেলায়। জাস্ট বলে রাখি, আপনারা হয়তো জানেন না, উনি অনেক জায়গায় বলেন যে পাত্রী দেখতে গিয়ে ওনার দাদুর সাথে 50,000 টাকা পণ চেয়েছিলেন, তা পাত্রীপক্ষ নাকি পড়ার নাম শুনে বলেছিল 50 টাকা। 50 টাকা বেশি হবে না। আরেকজনের নাম বলি, মোহন মজুমদার। তিনি কে? ভালোবাসে তোরে যে আমি রুমালটা দিয়েছিলাম হারা নদী মাগে তুই পরপুরুষে দিয়ে দিস, মারবো তোরে মারবো, কিন্তু তার আগে তোর একটা চুমা খাবো। একটু হাতে করে ধরুন। হ্যাঁ নিশ্চয় 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 নিশ্চয়। থ্যাংক ইউ। নমস্কার। রবীন্দ্রনাথ তার শেষ সময় অনেক শোনা যায় উনি অনেক প্যারানর্মাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করতেন, লোকজনকে প্ল্যানচেটে ডাকতেন, এবং এইসব অনেক বইয়ে আমরা পড়ি। তো সেইখানে উনি 1941 সালে তো মারা গেছেন। তো তার 1 বছর, ঠিক সময়কালটা ঠিক ধার্য করা যাচ্ছে না, আজকে করে নেব। তার ঠিক আগে তিনি শুনলেন যশোরে এক পুত্র সন্তান ভূমিত হয়েছে, এবং ওই প্যারানর্মাল জিনিস দিয়ে হয়তো উনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটা বড় হবে, পাড়ায় খেলাধুলো করবে, তার মধ্যে একজনের সাথে মনের মিলন হবে, তার সাথে একই কলেজে পড়বে, একজন মর্নিং একজন ডে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মর্নিং এর শেষ হওয়ার আগে পৌঁছে যাবে, গিয়ে হয়তো বা একটু হাসি, এক পেয়ালা চা ভাগ করে খাওয়া, কোনোদিন রেস্টুরেন্টে যাওয়া। কিন্তু এইটুকু জানতেন যে সাহস করে কোনোদিন আই লাভ ইউটা বলে উঠতে পারবেন। এর জন্য উনি এই বালকটার জন্য নিজের থেকেই, তখন আর বালক নয়, যুবক হয়ে গেছে, নিজের থেকেই সেই যুবতীকে বলেছিলেন যে আমারও পড়ানো যাহা চায় তুমি তাই। তো আজকে এমন একজন লোকের সাথে আমরা বসেছি যিনি কি করেন সেটা আমাকে পড়ে বলতে হবে, কারণ বড় লিস্ট। উনি সরকারি চাকুরে ছিলেন, লেখক, নাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, নির্দেশক, বিচারক, এবং তার সাথে অভিনেতাও বটে। আর কিছু না বলে আজকে তাহলে আমরা ডেকে নিই পরাণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। তো যেটা বললাম সেটা ঠিক? কোনোদিন সাহস করে বলে উঠতে পারেননি? হ্যাঁ, ওটা সাহসের কথা না, ওটা বলেছে আমার খুব অপ্রয়োজনীয় মনে হয়েছে। কারণ যে স্রোত একজন থেকে আরেকজন বইছে ক্রমাগত, প্রতিনিয়ত, সব সময়, সারা জীবন,
সেটা আলাদা করে উচ্চারণ করে বললে বাড়তে কি হবে, সেই জন্য কেউ কারো কিছু বলেনি। কিন্তু আমি একবার বলেছিলাম যে দেখো এতদিন হয়ে গেল, 55-56 বছর হয়ে গেল, কিন্তু পরস্পরকে আমরা কেউ বললাম না যে আই লাভ ইউ। আমাকে বলেছিল মরণ। তো আমি হিসাব করে দেখছিলাম আপনার ছেলে আর আমি এক সালে জন্মগ্রহণ, তো এর জন্য পরাণ দা বলতে বাধো ঠেকছে, কি বলে ডাকবো এই যা সময়? খুশি আমার, ওটা ওই ওই ডাকে কোনো আমার মানে কিচ্ছু না, নাম ধরে ডাকলেও কোনো অসুবিধা নেই। সম্মানে কোনো দাদা খামতি কাকা নেই। কাকা খুঁড়ো সব লাগাই, তো যেটা কনভেনিয়েন্ট হবে, যেটা ইজি মনে হবে সেটা করবে, আমার কোনো তাহলে অসুবিধা পরাণ বাবু দিয়েই শুরু করি, না। তারপর বাবুটা দাতে অনেক দূরত্ব হয়ে যায়। তাহলে পরাণ দায়ী করি। হ্যাঁ, দূরত্ব যখন মেটাতেই চাইছি, তাহলে একটা জিনিস দিয়ে শুরু করছি। আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আচ্ছা। শুরু করার আগে এই জিনিসটা আপনাকে দেওয়া খুব জরুরি। এটা কালকেই আমি কিনে নিয়ে এসেছি, 10 টাকা খরচ করেছি তার জন্য। কি এটা? এটা গীতা। ও আচ্ছা। তো ওই গীতায় হাত রেখে আপনাকে বলতে হবে যে আজকে যেই আলোচনাটা করব সেটাতে আপনি পুরো সত্যি কথা বলবেন। কারণ আপনি যে বানিয়ে বানিয়ে কিছু গল্প বলেন না, যেটা শুনলেই বোঝা যায় যে বানিয়ে বলছেন। তার মধ্যে একটা হচ্ছে 14 বছরের প্রেম। হ্যাঁ, আপনি 14 বছরের প্রেম বলতে কোথায়? পাড়ায়। পাড়ায়। এবার নিশ্চয়ই, এবং গিয়ে রেজিস্ট্রি করে আসছেন বাড়ি থেকে পালিয়ে, যতদূর পড়ে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে পালিয়ে রেজিস্ট্রি করছেন। তো এই রকম সময় এটা একদম বিশ্বাস করতে রাজি নই যে আপনি উইন্ডো শপিং এর জন্য পাত্রী দেখছিলেন এবং সেই পাত্রী পড়ার নাম শুনে 15 টাকা কমিয়ে দিয়েছে। এইগুলো আপনি গল্পই বলে। গল্পই বলেই তো, ওর জন্য গীতা ছোঁয়ার কি আছে? তার মানে এগুলো স্বীকার যেগুলো করছেন। সবাই যখন মানে আমার বলার আগেই যখন মানুষ তো সব আমার থেকে বুদ্ধি তো কারোর কম নয়। সুতরাং সেগুলো বোঝা যায় যে আমি তো বলার আগেই বলে নিই। রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলতে বলেছিল আমাকে। তাই আমি বলেছিলাম যে ওনার সম্পর্কে আমাকে কিছু বলতে বলো না, তাহলে এটা প্রথম কথা হচ্ছে যে আমি অপমানিত হব, আর ওই মানুষটার সম্পর্কে কিছু বলতে গেলে কি বলবো সেটা বলে দিতে হবে আমাকে। কারণ এমন কোনো বিষয় নেই যার উপরে তার দখল ছিল না। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যারা রবীন্দ্র বিশেষজ্ঞ, যারা তাকে প্রশংসা করেছেন, তার সৃষ্টি নিয়ে আলোচনা বিশেষজ্ঞ সবাই আছেন। সেখানে আমি এখন কি বলবো? একটা প্রশংসা, ও ভালো কবিতা লিখতে নেই বলবো আমি? কিচ্ছু বলার নেই। পৃথিবীর সব মানুষের বলা হয়ে গেছে, সর্বশেষ কথাটা বলা হয়ে গেছে তাকে, কারণ তিনি বিশ্বকবি। তাকে কি করবো? তার প্রশংসা করব, তার গুণগান গাইব, তার সোনার অলঙ্কারে সোনালি রং করা হবে, তাতে কি হবে আমার? আমি তা বলবো না, বরং উনি আমার যে উপকারটা করেছেন জীবনে, সেইটা আমি কখনোই অস্বীকার করতে পারি না। আমি জানি চিরকৃতজ্ঞ, সেইটা আপনাদের কাছে বলতে পারি বলে আমি গল্পটা বলেছিলাম। এইটা পড়ার নামটাতে। হ্যাঁ, এবং শুধু তাই না, উনি আরও ওই পড়ার নাম দিয়ে আমাকে আরও সাহায্য করেছিলেন। যেহেতু পরাণ বানানটা হচ্ছে রয়াকার মধ্যাহ্ন। কেন না, রয়ের পরে মধ্যাহ্ন থাকে সংস্কৃত ব্যাকরণের অনুসারে, আমরা বাংলায় সেটা ব্যবহার করি। তো ন্যাচারালি আমি আমার যে সমস্ত নাটকের বই আছে সেখানে আমি দন্তন্য ব্যবহার করি, কিন্তু ছাপার ঘর তারা বলছে যে আমরা ওটা পারবো না, আমি মধ্যাহ্ন লেখকে যাও। দন্তন্য মধ্যাহ্নের উচ্চারণটা কি হবে? হবে কি? দুটোই তো সে পরাণ বলতে গিয়ে তো পরাগ বলবে না কেউ, দন্তন্য তো ন বলবে, মধ্যাহ্নতে ন বলবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি দন্তন্য লিখবো। কেন লিখবো? না আমার লিখতে সুবিধা হয় বলে। দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই যুক্তি দিয়ে দেখাবে যে পরে রয়ের পরে তো মধ্যাহ্ন হয়, এই আমরা চিরকাল জেনে এসেছি। আমি না দন্তন্য লিখবো। প্রথম দিকে এটা গোয়ার তুমি মনে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে ওই দাঁড়িয়েওয়ালা মানুষটা আমাকে যে কী সাহায্য করে গেছে। বহু গীত বহু শ্রুত যে গান আমারও পরাণে যাহা চায়, তিনি দন্তন্য লিখেছেন ওখানে, এবং তলায় ফুটনোট দিয়েছেন যে পরাণ হচ্ছে প্রাণের কোমল রূপ। সুতরাং এটা বানিয়ে বলার তো কোনো ব্যাপার নেই। ওইটা আমি গল্পের ছলে বলেছিলাম যে পরাণ নামটা আমার এক পরাণ মণ্ডল দিয়ে প্রান্তিক মানুষদের নামের সাথে, তাতে আমি গর্বিত, লজ্জিতও নয়, ক্ষুব্ধও নয়। কিন্তু এই নামটা আমরা শহরের বুকে বা বেশি করে পাই না, গ্রামের দিকে পাওয়া যায় অনেক। সেই জন্য আমি গল্পটা বলেছিলাম মজা করে। লম্বা চওড়া, খুব খারাপ দেখতে নয়,
গায়ের রং কালো নয়, মোটামুটি একটা প্রেজেন্টেবল ফিগার, লেখাপড়া মোটামুটি জানি। সে মেয়ে দেখে তারও পছন্দ হলো, আমারও পছন্দ হলো, দুজনেই সন্তুষ্ট হলাম যে আমরা ঘর বাঁধতে পারবো হয়তো। কিন্তু এই গল্পটা যখন বলি আমি যেখানে, সেখানে তো আমার অনেক, আমি তো এগুলো বলেছি আমার মানে স্ত্রী গত হওয়ার পরেও বলেছি, থাকতেও বলেছি। কিন্তু সবাই জানে যে আমি যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, যখন প্রেম জাগেনি, শুধু তার অনুপস্থিতিতে আমাকে কষ্ট দিত, মিস করতাম, তখন প্রেম কাকে বলে জানি না, কৈশোরে তখন আমরা। সেইটা যখন প্রেমে রূপান্তরিত হলো কলেজে ঢোকার পরে, তো ওই একটাই তো, ওই ছাড়া তার কিছু ছিল না। সেই তো সারা জীবন, 56 বছর 57 বছর ঘর করে সে চলে গেল। সুতরাং এর মাঝখানে যেগুলো বলছি সেগুলো তো গল্প কথা। জাস্ট বলে রাখি, আপনারা হয়তো জানেন না, উনি অনেক জায়গায় বলেন যে পাত্রী দেখতে গিয়ে ওনার দাদুর সাথে 50,000 টাকা পণ চেয়েছিলেন, তা পাত্রীপক্ষ নাকি পড়ার নাম শুনে বলেছিল 50 টাকা দেবে। 50 টাকা বেশি হবে না, মজা করে বলেছিলাম। তো এইটা নিয়েই আমরা আলোচনা করছি। আচ্ছা, যখন এই কথাটাই হলো, আপনাদের এত বছর একই বান্ধবী থেকে স্ত্রী হওয়া, একই মানুষের সাথে, তো এখন একজন শোনা যাচ্ছে আপনার নতুন বান্ধবী জুটেছে, জুটেছে বলাটা একদম খুব বাজে বাংলা হয়ে গেল। তো সে জানতে চেয়েছে আপনার থেকে একটা কথা, তো সেটা আমি একটু চালিয়ে দিচ্ছি, উত্তরটা আপনার মুখ থেকে শুন। হ্যাঁ, তার পরিচয়টা দিন আমাকে। আপনি শুনলেই বুঝে যাবেন। আপনার বান্ধবী আমি কি পরিচয় দেবো? খুঁজে পেলেন লুকিয়ে রেখেছেন, সেটাই হচ্ছে না, আমি যদি লুকিয়েও রাখি, খুঁজে পেলেন কি করে? অনেক রিসার্চ করতে হয়েছে। হ্যাঁ, তার মানে তার সঙ্গে আপনার কোনো ষড়যন্ত্র আছে মনে হয়। হ্যালো মিস্টার পরাণ বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি আমাকে বেশি ভালোবাসেন না পার্বতীকে বেশি ভালোবাসেন? এবার উত্তর দেবেন কিন্তু। আচ্ছা, এবার তোমার পরিচয়টা দাও একটু আমাকে। হ্যাঁ, তোমার পরিচয়টা দাও। কি আমার? আমি চিনি না, ওনার নাম প্রীতা মজুমদার। হ্যাঁ, তো কিন্তু ওনাকে যিনি চেনেন, যিনি এই ব্যবস্থাটা করেছেন, তিনি আপনার কে হন? তার সাথেও এই 2 দিনের মধ্যেই পরিচয় হয়েছে, সেই জোগাড় করে দিয়েছে। অনেক দিনের পরিচয়। না, এই যে ঘরের মধ্যেই থাকে যারা জোগাড় করে দেয়, এই গুলো লিক করে দেয়। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। তিনি তো ইয়েতে অ্যাডামাসে শিক্ষকতা করেন তো? না, করেন না? আপনি ভুল লোক ভাবছেন। তবে এই মানে আপনার বান্ধবী যে উত্তর চেয়েছে সেটা তো আগে দিন। হ্যাঁ, সে আমি তো ওই বান্ধবীকে তো এই উত্তর দিয়েছি। আমি আমার অরিজিনাল বান্ধবীকে যে উত্তর দিয়েছিলাম, সেই একই উত্তর এইখানে প্রযোজ্য। হ্যাঁ, আমি একইভাবে ভালোবাসি, দুজনকে সমানভাবে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বলে রাখি, পৃথা মজুমদার হচ্ছে ওনার নাতনি, বান্ধবীও সাথে। তো পৃথাই পাঠিয়েছে প্রশ্নটা। জোগাড় করলে করতে জোগাড় হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। খোলসা হচ্ছে না, আমি বুঝতে পারছি ব্যাপারটা। যে করেছে সে কোনোদিন আপনাকে বলে দেবে। না, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি আপনার ছোটবেলাতে। শঙ্করকে চেনেন? না। শঙ্কর ভৌমিক? না, আপনি পারবেন না খুঁজে পেতে। আচ্ছা, বেশ, ঠিক আছে, আমি ঠিক পেয়ে যাবো। তারপরে বলুন। আরেকজনের নাম বলি, মোহন মজুমদার। তিনি কে? তিনি পরাণ মজুমদারই। তখন তিনি শৈশব উত্তীর্ণ হননি। তখন আমার বয়স মাস 5-6। আমার মায়ের আমার যখন 5 মাস বয়স, তখন মা গত হন, আমার গর্ভধারিণী মা। বাবা আমাকে তার পিস্তত বোনের কাছে গচ্ছিত রাখে। কেন না, আমার আরেকটি ভাই, বড় ভাই, সে ওই কাকাদের সঙ্গে থাকতো। তো বিরাট সম্পত্তি, বিরাট এলাকা, লোকজন, গাড়ি, মানে গরু গাড়ি, গাছগাছালি, বিষয় সম্পত্তি সব। সেখানে বাবা মানে আমাকে কে দেখবে এই ভেবে পিস্তত বোনের কাছে আমাকে গচ্ছিত করে। তা ওনার যে পিসি, অর্থাৎ এই
যার কাছে দিল সেও আমার পিসি। এই পিসির যে মা, তাকে আমি দাদু বলে ডাকতাম। দিদা, আচ্ছা কিন্তু আমি দাদু বলে ডাকতাম। খুব প্রিয় ছিলাম আমি তার। সেই আমাকে এই নামটা দিয়েছিল, আমার বুকের ধন, আমার পরাণ। আচ্ছা। এই সেই থেকে আমি পরাণই হয়ে গেলাম। আমার ওই নাম হারিয়ে গেল কোথায়। আর মজুমদার থেকে বন্দ্যোপাধ্যায়? ও বাবা! আমি যখন স্কুলে ভর্তি হই, সেই সময় আমার মাস্টারের দাদা, মানে উম, আমার এই নাতির দাদু, যখন ফর্ম ফিল আপ করছে, তখন বাবা ও বন্দ্যোপাধ্যায় এসে, আমাদের ফ্যামিলি সব বন্দ্যোপাধ্যায়, আমাদের বন্দ্যোপাধ্যায়ই হচ্ছে আমাদের ফ্যামিলির উপাধি। কিন্তু বাবার বাবা, তিনি ইংরেজদের বাটারিং করে একটা উপাধি পেয়েছিলেন, মজুমদার। বাটারিং মানে? বাটারিং করে না, মানে মানে বেশি খাজনা দিয়ে কিংবা? না না, শুধুমাত্র তেল দিয়ে। আচ্ছা এবং পয়সা গড়ি ছিল তো, জাগিদারি নেওয়া টেওয়ার ব্যাপারে ওখানকার খাজনাটা তুলে আদায় করে জমা দেবে, এইসব ছিল না সব। হুম হুম। সেই থেকে তাকে মজুমদার টাইটেল দেওয়া হয়েছিল। বাবা ওইটা মেনটেন করতো, কিন্তু তার আর ভাইরা, কাকারা সব ব্যবহার করতো না, তাদের ছেলেপুলেরা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতো। আচ্ছা কিন্তু আমি ওই স্কুলে মজুমদার হিসেবে না, বাবা বারণ করেছেন, না না মজুমদার, মুরারি মজুমদার। বাবার নাম ছিল আমার মুরারি মজুমদার। মজুমদার হিসেবে সেই যে আমি ঢুকে গেলাম, আমার স্কুল, কলেজ, অফিস, কোর্ট কাছারি, আদালত সব কিছুতেই মজুমদার। কিন্তু আমি পরে বুঝলাম যে আমি কালচারালি আমি এই বন্দ্যোপাধ্যায়টাকে টিকিয়ে রাখবো। ওটার প্রতি একটা দুর্বলতা ছিল আমার, যে আমি কেন মজুমদার হতে গেলাম। আমার তো বংশ পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়। তখন বাবার মুখে কেউ কিছু বলতে পারেনি, কিন্তু আমি কালচারালি যেটাকে বন্দ্যোপাধ্যায় করে রেখেছি, এবং আমার এফিডেভিট করে নিয়েছি। আচ্ছা। মানে ইনকাম ট্যাক্সে তো একটা ইয়ে হয়, সেটা পরিষ্কার করে নিয়েছি, সব একসঙ্গে করি। এটা কি মানে চাকরি করতেন মজুমদার? হ্যাঁ তারপরে যখন হ্যাঁ মানে এই যে থিয়েটারে তো রোজগার ছিল না, হ্যাঁ তারপরে যখন অন্য হ্যাঁ রোজগারের হ্যাঁ তো হ্যাঁ শুরু করলো তখন বন্দ্যোপাধ্যায়। সে চাকরি করতে করতেই। আচ্ছা। তো এই যে আপনি চাকরির কথা বলছেন, তখন আপনি জন্মালেন বাংলাদেশে, তারপর না, আমি কলকাতায়? বাংলাদেশে জন্মাইনি, আমি বেলেঘাটে জন্মেছিলাম, মামার বাড়িতে। আচ্ছা তাই? হ্যাঁ, এসব বুঝতে পারছি আমি। না, যারা আমি বেলেঘাটে থাকি, তার জন্য মানে। হ্যাঁ, ওই যে আলো ছায়া সিনেমা, হ্যাঁ, ওর ওইখানে পাশেই আমি থাকি। আমার মামার বাড়ি ছিল ওখানে। আমি মামার তাই? বাড়ি দেখিনি কখনো। আচ্ছা, আমি ওর পাশেই থাকি। হ্যাঁ, কিচ্ছু বলতে পারবো না, কারণ তখনই ওই মানে এমনও হয়েছে, যখন আমি আমি বড় হয়েছি চেঙ্গুটিয়াতে, মানে শৈশবটা চেঙ্গুটিয়া গ্রামে, যশোরে। বাবার বাড়ি ছিল যশোর, বাবার বাপের বাড়ি ছিল যশোরে, ভৈরব নদীর পাড়ে, আচ্ছা গোপের ঘাট। আর দুটো গ্রাম পার হয়ে চেঙ্গুটিয়া, সেইখানে আমি বড় হচ্ছি, ওই আচ্ছা। পিসির কোলে। এই হচ্ছে মোদ্দা কথা। না মানে বেলেঘাটা কি ওই ডায়ালগটা যেটা ওই টনিকে বললেন যে নামিয়ে দে, বাসে করে বেলেঘাটা চলেই যাই, বেলেঘাটার বাসে চলে যাই, ওটা কি তাহলে ওটা স্পন্টেনিয়াস? কারণ ওটা spontaneous ছিল? ওটা ইয়েতেও ছিল না, মানে স্ক্রিপ্টে ছিল? ওখানে, হ্যাঁ, ওখানে যে কথা বলেছে একটা কথা স্ক্রিপ্টে ছিল না। তো ওই ওই তাহলে সাবকনসিয়াস ওই বেলেঘাটার হ্যাঁ হ্যাঁ থেকেই হ্যাঁ এসছে। হ্যাঁ। বেলেঘাটার মানুষদের জন্য গর্বের বিষয়। তো লাফাচ্ছি যখন, তাহলে টনিকটা নিয়ে শেষই করি। এই বয়সে ঠিক আছে, ওইখানে নয় অনেক সেফটি মেজার্স দিয়ে আপনাকে রাফটিংটা তো করিয়ে দিল, কিন্তু ওই ঠান্ডায়, ওটা কি বৃষ্টিতে, আরে বাবা, ওইখানেই হয়েছিল শুটিংটা না নাকি না, একদম নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে? হ্যাঁ, কালিম্পং, দার্জিলিং। এবং আপনি রিস্কটা নিলেন? হ্যাঁ, তখন তার উপায় নেই। আমি যখন স্ক্রিপ্টটা শোনালো, আমার খুব লোভ লেগেছিল। হ্যাঁ, এই ব্যাপারে মানে সংলাপ ভালো হলে, গল্প ভালো হলে, আমি এই বিষয়ে খুব লোভী আমি। আমার অন্য কোনো লোভ নেই, কারণ আমার প্রেমটা সরস্বতীর সাথে, লক্ষ্মীর সাথে না। সরস্বতী আমার ঘরে আসে, আমি তার ঘরে যাই। যেহেতু লক্ষ্মী ভালোবাসে দিদিকে, যেহেতু সে আমার ঘরে আসে, সেই জন্য লক্ষ্মী নিজেই আমার ঘরে আসে, আমি লক্ষ্মীর ঘরে যাই না। স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছিল। সংলাপ আমি কিছু ওখানে অ্যাড করেছি। যে করেছে, স্ক্রিপ্ট করেছে, সে আমার খুব জুনিয়র, ভালোবাসে আমাকে, তাকে বলি আমি চেঞ্জ করেছি।
গল্পটা ভালো লেগেছিল তাই আমি মেতে উঠেছিলাম। কিন্তু ওখানে গিয়ে যখন দেখছি আমি একে জিজ্ঞেস করেছিলাম নাট্যকারকে, ডাইরেক্টরকে, হুম। এইসব করতে হবে নাকি? ও এমনভাবে সরলভাবে বলে, না না ও সব খুব আরে এরমভাবে বললো, একটু বাড়াবাড়ি মনে হলো। কিন্তু এই যে বললাম যে লোভী, খুব গল্পটা খুব ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিচালক যখন প্রডিউসারকে বলেছিল, এই প্রডিউসারকে যখন পড়ালো, প্রডিউসার প্রথমেই বলেছে এটা যে পরান্দা করে তাহলে আমি করবো, নাহলে করবো না। আচ্ছা। এই ছবিটা আমি পয়সা দেবো না যদি ও না করে। এইবার তারা প্রডিউসার এবং এটা প্রডিউসার দেবী ছিল না? না, প্রডিউসার ছিল অতনু রায়চৌধুরী। আচ্ছা। হুম। তো এই প্রধান হুম। প্রধান হিসেবে দেবও আছে অংশীদারিত্ব। তো ওই পড়ে টড়ে তারপরে বাড়িতে যখন বললো না ওটা ওই একটু সামান্য গেলাম, তারপরে যখন ওই র্যাফটিংটা আর কি, সেই তিস্তার নদীর খাড়িটা যাচ্ছে ওখানে, নভেম্বরের শেষ, যেখান থেকে ওটা হচ্ছে সেখানে মানুষ নামে না, গাড়ি টাড়ি করে কায়দা করে নেওয়া যায়, সেটা বিধিকিচ্ছি জায়গা। তো ওইসব পরিটরিয়ে দিলেও দেব তো আগে গিয়ে বসে পড়েছে, ওর সামনে একটা ক্যামেরা আছে, আমাদের দুজনের সামনে একটা ক্যামেরা আছে। এখানে পরে দেখলাম, গিয়ে বসলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম আরে কতক্ষণ লাগবে? মিনিট 5। বড্ড বেশি এই জেস্চারটা বড্ড বেশি বড় করে ফেলছে, তখনই বুঝলাম সামথিং রং বিহাইন্ড ইট। আমি যাক বসে পড়লাম, বসে পড়ার পরে আর কতক্ষণ লাগবে বলে মিনিট 5। এইবার বোর্ড তো ওগুলো যারা কন্ট্রোল করে তারা কিন্তু খুব অ্যাপ্ট, যাচ্ছে যেতে যেতে 1.5-2 মিনিটের মাথায় জাস্ট একটা বাঁক নিয়েছে, সেই সময় আকাশচুম্বী গগনচুম্বী একটি ঢেউ আসছে, এটা ঝপাত করে আমাদের গাড়ি। তখন বুঝলাম আর উপায় নেই, কারণ ভেতরের পরাণ বলছে, বাইরের পরাণ পরিত্রাণ চাইছে, কিন্তু ভেতরের পরাণ বলছে যে তাকে ফিরে যাবি, তুই তার মাছ দরিয়ায়, তো মাছ দরিয়া থেকে যদি ফিরেই যাবি তুই একই দূরত্ব, সামনের দিকে চলে যা, গিয়ে পাড়ি উঠে যা। সুতরাং সেইটাই বুদ্ধিমানের কাজ। এইবার আমি অ্যাক্টিংটা তো করতে হবে, মৃত্যু হয়তো পরে, অ্যাক্টিংটা তো করতে হবে। ব্যাস যা হবে তাই হবে, যা হোক যা হবে তাই হবে, এর মধ্যে একটা থাকে না, চল যা হবে তাই হবে বলে মানুষ ঝাঁপিয়ে পড়ে না, ওই ব্যাস ওই যে শুরু হলো। আর করতাম আমার জিজ্ঞেস করতে হয় শুধু ওই পাহাড়ে ওঠার সময় ওটা খানিকটা উঠে খানিকটা এখানে ইয়ে করে কায়দা করে করা হয়েছে আর কি। এই তাও একটা জীবনের, এর আগে তো কোনোদিন করেননি না, তাহলে অভিজ্ঞতা তো হয়ে গেল, এত কিছুর অভিজ্ঞতার মধ্যে এটাও বাদ যায় কেন? ডুবে গেল। তো যেটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে আপনি আইপিটিএ তে এতদিন ধরে করলেন, তো ক্যামেরার সামনে আসতে এত দেরি হলো কেন? না ক্যামেরার সামনে আসবে আমি বলতে আমার কোনো ইচ্ছেও ছিল না, প্রোগ্রামও ছিল না, লক্ষ্যও ছিল না, স্বপ্নও ছিল না, এসব ছিলই না আমার। কিন্তু ওই যখন থিয়েটার করছি আমি একটা থিয়েটার কাম যাত্রা করছিলাম, স্পার্টাকাস, অরুণ মুখার্জির লেখা হাওয়ার্ড ফার্স্টের। আপনার স্পার্টাকাস তো অনেক মানে মানে অনেকেই স্পার্টাকাস নিয়ে কথা বলে, আপনার থিয়েটার নিয়ে কথা বললেই। হ্যাঁ, তো ওইখানে ওইটা একটা ত্যাগরা ঝালে করেছিলাম, সেইখানে ওই শুক্লা বন্দ্যোপাধ্যায় দেখতে এসেছিল ইয়ে থেকে, রেডিও থেকে। ও এসে বললো যে আপনি অভিনয় করেন না কেন? অভিনয় করেন কেন কেন বলছে, কারণ আমি ওখানে পার্ট দুটো সিনে ছিলাম, যেহেতু পরিচালনার দায়িত্বে থাকলে না একটা অসুবিধা হয় আর কি, বেশি বড় রোল করা। তো ওইখানে কোনো জেস্চার নেই, যাত্রায় যেমন হাত পা ছোঁড়া, চারটে দিক নেওয়া, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, আমি একটা জায়গায় দাঁড়িয়ে শুধু কথা বলতাম, শুধু ভয়েসটাকে দেখাতাম, মানে ভয়েসটাকে ব্যবহার করতাম। সেইটা ও কাউন্ট করে বলছে যে আপনি রেডিতে করেন না কেন? আর এইসব কথা বললে আমার ভেতরে একটা বাজে পোকা আছে, সেই পোকাটা তখন নড়ে ওঠে। তাই বললাম যে এমন তো কোনো জানা নেই আমার, যে সকালে গা তো মাঝ করছে, সকালে ভোরে উঠে যাই, একটু রেডিও স্টেশনে যাই, একটু পাঠ করে আসি, অভিনয় করে আসি, এরকম কোনো ব্যবস্থা আছে বলুন, তাহলে আমি কালকে চলে যাবো। তো বলছি না তা নয়, মজাটা বুঝতে পেরেছে।
তো তখন আমি 9A এসপ্ল্যানেড ডিস্ট্রিক্ট চাকরি করতাম। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, বললো কালকে আপনি চলে আসুন দুপুরবেলা। আমি ওখান থেকে চলে গেলাম, গিয়ে ফর্ম বলে এই ফর্মটা ফিল আপ করুন। আমি ফিল আপ আমি করতে পারবো না, আপনি ফিল আপ করুন, আমি সই করে দিচ্ছি। ফিল আপ করে দিলাম, সই করে দিলাম। যে রেডিওতে চান্স পেতে গেলে বয়স বেড়ে যায় তবু চান্স পাওয়া যায় না, সেইখানে আমি ওইটা মানে জমা দেওয়ার 7 দিন বাদে চিঠি এলো যে অডিশনে সবাই, আমি বসে আছি, ইট ইজ এ নিউ থিং টু মি। আমি দেখছি যে কী হয়, সবাই হাতে স্ক্রিপ্ট আছে, আমাকে স্ক্রিপ্ট দিয়েছে, সবাই অনেকক্ষণ ধরে পড়ছে। তারপরে ওই কনসিল মাইক আছে যেটা, সেখানে বললো ধন্যবাদ, আসুন। তারপর আমাকে পড়তে দিল, আমি একটা লাইন পর্যন্ত পড়েছি, তারপরে বললো আসুন। আমি গেল, কারণ এর বহু আগে আমি যখন স্কুল ভ্যানের পরীক্ষা দিয়েছিলাম, ঠিক তার আগে একবার রেডিও অ্যাপ্লাই করেছিলাম, সেটা চিঠি এসেছিল, রিগ্রেট চিঠি। সেটা আমি 3 দিন খুলিনি, ভাবছি ওর মধ্যে কী না কি আছে, বন্ধুদের খালি দেখাচ্ছি তার রেডিও অফিসে চিঠি এসেছে, খুলে দেখলাম তার রিগ্রেট লেটার। সেই থেকে আমি বিমুখ, আমি আর কোনোদিন ওখানে কথা বলবো না, যাবও না। এই অডিশনটা দেওয়ার পরে অডিশন তো বলবো, ভাবলাম যে কী হয়ে গেল বোধ আমার। তারপরে দিন 3 বাদে একটা চিঠি এলো যে তোমার অমুক দিন রেকর্ডিং, মানে 10 থেকে 12 দিনের মধ্যে আমার অ্যাপ্লাই এবং রেকর্ডিং একই চাঙ্গের মধ্যে হয়ে গেল। এই যে আমি রেডিওতে ঢুকলাম, রেডিও ঢোকার পরে ওখানে হংসরাজ করেছিলেন অজিত গাঙ্গুলি, ওনার সঙ্গে আমি ওখানে অভিনয় করছি। উনি যেহেতু পরিচালক, ওনার ভালো লেগেছে। তো ওই সূর্যবাবু ছিলেন একজন মানে স্টেশন ডাইরেক্টর, ওনার লেখা একটা নাটক হচ্ছে, সেটা আমি আর অজিত দাস শুনছি গ্রামে পটভূমিকায়। তো গল্প শুনে আমাকে বললো, পড়ান তুমি কালকে গিয়ে সূর্যবাবুকে বলো এটা আমি ছবি করবো। গেলাম, গিয়ে বললো এই ব্যাপার, সেই ওই ছবি হলো। সেখানে অজিত দা আমাকে ইনক্লুড করলো। এই 75 সালে সব এক হয়ে গেল। তারপরে এই ডাকছে, ও ডাকছে, তারপরে সিরিয়ালটা শুরু হলো। সিরিয়ালটা শুরু হওয়াতে সিরিয়ালে কিন্তু ডাক পেলাম আমি, মানে আমি তো থিয়েটার করছি, আইপিটিএ করছি, মানে এইসব করছি, মানে তখন আইপিটিও করছি। 2000-এ আমি রিটায়ার করেছি। আমি 2000 পর্যন্ত আইপিটিএ মানে করেছি, আইপিটিএ করেছি। না 2000-এর একটু আগে আইপিটিএতে আমি সদস্য পদ রইল, কিন্তু আমি আর অ্যাক্টিভ নয়। 93 মতো। হ্যাঁ, কিন্তু আমার সম্মেলন হলে হলে সেখানে আমি যাচ্ছি। এখনও আইপিটিএর মধ্যে আছি আমি, কিন্তু আদর্শ তো তার তো কোনো কপিরাইট হয় না। যার ছত্রছায়ায় গিয়ে যেতেই হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, তার পেছনে অনেক কারণ আছে। তখন এই জায়গাতে আমার সিরিয়াল দেখে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসতে লাগলো। তখন আস্তে 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 আমি কোনো স্বপ্ন দেখিনি যে আমি সিনেমা করব, সিরিয়াল করব, রেডিও করব না, এই আমি কোনো দেখিনি, কিন্তু এটা হয়ে গেল। মানে আমি কোথাও গিয়ে কড়া নাড়িনি, আমার দরজাতে ধাক্কা দিয়েছে মানুষ, এটা আমার খুব আনন্দের। সম্পর্ক সুন্দর হয়েছে। আচ্ছা, এই কথা শুনতে শুনতে মনে হলো যে আপনার মধ্যে একটা অভিমান কি জেদ আমি জানি না কাজ করে, যে কেউ আপনাকে রিগ্রেট লেটার গোছের কিছু দিলেই আপনি আর সেখানে যান না যতক্ষণ না তারা আপনাকে ডাকে। যেমন আপনাকে বিকম শেষ করতে বলেছিলেন শুধু, তার জন্য আপনি আর গেলেনই না। হ্যাঁ, সত্যজিৎ রায়ের কাছে। হ্যাঁ, কিন্তু আমার তো মানে সসম্ভ্রমে ওই ডিউ স্যালুট, যে আমার মনে একটা ন্যারেটিভ এলো যে বিকম না পাস করলে অভিনয় করা যায় না। আমার কাছে এই ব্যাখ্যাটা কেউ কোনো উত্তর দিতে পারেনি না, যে আমি নিজে প্রশ্ন করেছি, উত্তর খুঁজে পাইনি, ওইটাই আমার মধ্যে গজেছে। তারপরে সেই মানিক দাই তো আমাকে মানে শেষের দিকে ডাকলেন। সেটাই। হ্যাঁ, তো এইটার ক্ষোভটা না রেখে দিয়ে আগে চলে গেলে হয়তো না সুযোগ হতো। না, ওইটা আমি পারবো না, কোনোদিন করিনি। ওই একটা জায়গায় তো গিয়েছিলাম, আর তো কোথাও যাইনি আমি। ওই একটা মানুষের কাছেই আমি গিয়েছিলাম, আর কারোর কাছে যাইনি আমি।
মানে আর এটা এটা তো যে সেটা কিন্তু একটা মানে বিরাট ব্যাপার যে কোথাও আপনাকে কাজ চাইতে যেতে হয়নি যে আমি করতে চাই, সবাই আপনাকেই ডেকে নিয়েছে। হ্যাঁ, এখন ভালোই লাগে। মানুষের ভালোবাসা পাচ্ছি, তো এটা তো অমূল্য সম্পদ। এর তো মূল্যায়ন হয় না। সব আমার যেগুলো অনেক মানুষের কাছে পাই, যারা এই ইয়েতে নয়, তারা যখন ভালোবাসে তখন আমার মনে হয় এদের বোনাস পাবো না আমার। কারণ এমন একটা মিডিয়া যেখানে তো ওয়ান ওয়ে, আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে মানুষ দেখতে পাচ্ছে। তারপর তাদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন তারা যেভাবে ভালোবাসেন, তখন আমি মুগ্ধ হয়ে যাই, মানে মুভড হয়ে যায়, এবং তখন বলি এটা আমার বোনাস পাওনা। মান্থলি স্যালারিতেও তার একটা অ্যামাউন্ট আছে, কিন্তু বছরের শেষে যেটা বোনাস, তার তার আনন্দ তার আলাদা। আনন্দ আলাদা, এবং সেটা 4 মাস 6 মাসের একসঙ্গে করে পাওয়া যায়। আমি না আপনার দুটো জার্নি শুনবো বলে এসছিলাম, লিখে এনেছিলাম। একটা কেবলম থেকে শ্রুতিরঙ্গমের জার্নিটা, সেটা আমরা আস্তে আস্তে শুনবো। কিন্তু আরেকটা হচ্ছে হেমাঙ্গ বিশ্বাস থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুজনেরই আপনাকে জড়িয়ে ধরার গল্প। না, এটা ঋত্বিক না ছিল, না, হেমাঙ্গ বিশ্বাস ওই আপনার, হেমন্ত বিশ্বাস করেছিলেন। আর হ্যাঁ, জড়িয়ে তো অভিযানে আপনি যেটা জড়িয়ে ধরতে চাইছিলেন হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ওটা সৌমিত্র, হ্যাঁ 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 হ্যাঁ, তো এই এই দুটো যে একটা একটা জড়িয়েছিলেন। আমার ইচ্ছে, আর একটা হ্যাঁ ওনার ইচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো কিরকম ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা তো বহু মানে কথিত। সেটা হচ্ছে যে 62-63 সাল যখন অভিযান রিলিজ হলো, তখন আমি সবে চাকরিতে ঢুকেছি বোধহয় 63 সালে। তো অভিযানটা দেখে আমি এত মুগ্ধ হয়ে গেছি, তখন আমার 22-23 বছর বয়স। ওই যে রাজপুত ক্লান্ত দিনের শেষে এসে ওয়াহিদা রহমান বসে আছে, সেখানে সেই কালো বোতলটা থেকে ঢাক 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 করে মদ্যপান করছে, এই কণ্ঠনায়িকা নাবজে উঠছে। ওকে দেখে ভেবেছিলাম মনে একটা সারা পৃথিবীর গরল পান করে নীলকণ্ঠ হচ্ছে, এই কণ্ঠটা দেখতে পাচ্ছি তো আমি। এইসব ন্যারেটিভ ছিল। একটা পুরুষ গিয়ে এটি জড়িয়ে ধরতে পারতাম, এটা যে মনে জেগেছিল। প্রেসিডেন্টের পরাণ বলল, তুই ওই মানুষটাকে জড়িয়ে ধরবি? তোর হিম্মত তো কম নয়, আশাও তো কম নয়, তুই কোথায় আর ও কোথায়। সত্যি তো, ঠিকই বলেছে, এবং আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি সেটা। ঘটনাচক্রে সিরিয়াল করছি অনেকদিন বাদে, বহুদিন বাদে একটা সিরিয়াল করে দিয়ে কিনলাম, বীরেশ চ্যাটার্জি। তাতে পুলুদা একটা অভিনয় করছেন, মানে মাইজারলি ওল্ড রিচ ম্যান, ফ্যামিলির সবাই তাকে পছন্দ করছে না, কিন্তু সে সবাইকে ভালোবাসে। কিন্তু বৃদ্ধকালে যে কিছু উপসর্গ হয়, যেগুলো ভালোবাসা ডিমান্ড করে আগামী মানে যারা পরবর্তী জীবনের কাছে, সেটা হচ্ছে না। ফলে অ্যাজ ইফ হি হ্যাজ বিন লেফট অ্যালোন। এদিকে আরেকজন আছেন মাস্টারমশাই, স্বদেশী আন্দোলন করেন, সেখানেও তার যারা পিপুল আছে, তারা কেউ মানে সহিংসা আন্দোলনে বিশ্বাস, কেউ অহিংসায় আন্দোলনে বিশ্বাস। তো অহিংসার সঙ্গে হচ্ছে এই মাস্টারমশার দেওয়া নেওয়া, কিন্তু যারা সহিংস তাদের সঙ্গে তার পটে না। এবার সেখানে সে একা হয়ে গেছে। এই যে দুটো একা হয়ে যাওয়া প্রাণ, একটা দৃশ্য ছিল, জানলায় দাঁড়িয়ে ওই মাস্টারমশাই, বাইরে থেকে একটা আলো এসে পড়েছে হাফ প্রোফাইলে, গান গাইছেন উনি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। এই গানটা গাইতে গাইতে এই মাস্টারমশাই বুঝতে পারলেন যে আর একটা কণ্ঠ ওই একই গান একই সুরে ধ্বনিত হচ্ছে। ডিরেকশন অনুযায়ী মাস্টারমশাই ঘুরে দেখবি যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, এক চোখে জল, এনার চোখে জল। দুজনে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দুজনকে হাগ করবে, দুজনেই গানটা গাইছে, আস্তে আস্তে দুজনকে জড়িয়ে ধরবে। তারপরে একটা মুহূর্তে ডিরেক্টর বলবে কাট। বলার পরও এই যে স্বদেশী আন্দোলনের যে মাস্টারমশাই, সে কিন্তু ছাড়ছেও না, কান্নাও থামছে না। আপনি হ্যাঁ, তখন পুলিশ বলল, পরাণ কাট বলেছে, ছাড়ো, এখনো কাঁদছো কেন? আমি এই কান্নাটা চরিত্রের কান্না নয়, এটা অভিনেতার কান্না, চোখের জল।
তারপর বসে এক জায়গায় করছি। তার আগে একবার মজা হয়েছিল, আমাদের ঘোষ পরিচালক গৌতম ঘোষ গৌতম, গৌতম তো গৌতমের একটা ছবি করছি দেখা বলে, আমি আছি, পুলে দেওয়া আছে। তো সেখানে শট শেষ হয়ে যাওয়ার পর গল্প গল্প করছি। তো সেখানে ওইটা আমার বিরাট একটা পাওনা ছিল। আমাকে ছবিটা শুরু হয়েছিল আমাকে দিয়ে। সেখানে পুলিশরা বলেছিল যে গৌতম, এতকাল ইন্ডাস্ট্রিতে হিংসা করার মতো লোক পাইনি আমি, এতদিন বাদে হিংসা করার মতো লোক পেলাম। এটা আমার কাছে একটা দারুণ। আমি হাঁটু ছুঁয়ে প্রণাম করলাম। তারপরে আমি ওই গল্পটা বলেছিলাম যে তোমার ইয়ে খাচ্ছে, তার মনে হচ্ছে গিয়ে জড়িয়ে ধরিটা বলিনি আমি, কারণ ওটা বললে আমাকে একবারে ওখানে মানে দোয়ায় মজিয়ে দেবে, আমার ইমোশনটাকে একদম চটকে আলু হতে করে দেবে। জলের দরকার, জড়ো জড়ো জড়ো, কীভাবে জড়ে বলো, এর এসব বলতো। পরে মাঠে মারা যেত আমার ইমোশনটা। আমি শুধু বলেছিলাম যে তুমি যখন ওই মদ্যপান করছো, তখন মনে হচ্ছে সারা পৃথিবীর গরল পান করে তুমি নীলকণ্ঠ হচ্ছ। এইটা দেখে আমি ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি এই পর্যন্ত বলেছি, বাকিটা বলিনি, ইচ্ছে করে বলিনি, কারণ আমি তো হয়ে রিডিকুল হয়ে যেতাম। কিন্তু এই যে সিরিয়ালটা করার সময় যখন দুজনে এগিয়ে এলাম, তারপর বলছে পড়ান কাঁদে বলেছে, তখন যে কান্না বললাম যে এটা চরিত্রের কান্না নয়, এটা অভিনেতার চোখের জল। তখন গিয়ে বসে গল্প করলাম, অনেক সময় যে গল্পটা তোমার সেদিন বলেছিলাম তার বাকি অংশটা তোমার এখানে বলি। তখন বললাম যে আমার ইচ্ছে করছিল আমি দৌড়ে গিয়ে তোমায় জড়িয়ে ধরি। এটা আমি তোমাকে বলছি, এই দীর্ঘদিন প্রায় ধরো 62-63 সাল, আর এটা 80 দশক হবে, বুঝলে তো? সেখানে দেখো এতদিন কিন্তু প্ল্যানিংটা হয়েছে ওপরে, যে পরাণের এই স্বপ্নটাকে আমি সফল করব, মানে এটা আগে বলছি না, আমার এখন মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরি। এতদিন অপেক্ষা করেছিলাম, পরাণ নিজের সঙ্গে লড়াই করেছে, উপরেও সম্মেলন হচ্ছে, বৈঠক হচ্ছে, অধিবেশন হচ্ছে, কী করে পরাণ এই স্বপ্নটাকে সফল করা যায়। তারপরে তারা বিদেশদার এই ইয়েতে তারা তোমাকে আমাকে ভিড়িয়ে দিল, আমি সুযোগ পেলে আমি তোমায় জড়িয়ে ধরলাম। দেখলাম বলে দাও একটু কিরম যেন একটু হালকা সজল, হালকা একটু কিরম যেন লাগলো আর কি, হ্যাঁ, কন্ট্রোল করে নিল। আর আমি তো হাসতে হাসতে বলছি, এইটা দেওয়া নেওয়া হয়েছিল আমাদের মধ্যে। এছাড়া ভাবি একটা প্রশ্ন করব, কিন্তু তার মধ্যেই আপনি একটা জিনিস বলেন যে যেতে অন্য প্রশ্নে চলে যেতে ইচ্ছা করে। এই যে বললেন উপরে ছক কষছিল, একটা জিনিসটা পুরোপুরি আমি যাকে বলছি তার বুঝতে সুবিধা হয় বলে, কিন্তু তাকে তো সেই উপরটাকে তো বিশ্বাস করেন না। না, আমার সামনে যে বসে থাকে তাকে বিশ্বাস করি। ম্যাজিক বিশ্বাস করেন? ম্যাজিক কেন বিশ্বাস করি? ম্যাজিক তো সেটাও তো আপনার সামনেই হচ্ছে। ভেলকি। আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে আপনি বলেছেন যে আপনি বিশ্বাস করেন না, যারা করে তাদের প্রতি যথেষ্ট সম্মান আছে, এবং তার মধ্যে কেউ যদি আসে আপনি সেটা তর্ক করতে রাজি আছেন। ছোটবেলায় ম্যাজিক স্টিকার হতে দেখেছেন? এই দিক দিয়ে একটা জিনিস দেখা যেত, অন্য দিক দিয়ে অন্য, এরকম ঘোরালে বদলে যেত। এই ব্যাপারটা আমার কাছে অনেকখানি ওই ম্যাজিক স্টিকারের মতন লাগে। আমার জানি না কেন লোকে জানি না বলতে খুব বাধা পায়, মানে একজন বলে হ্যাঁ আছে, একজন বলে না নেই। দুজনের কারোর কাছেই কোনো প্রমাণ নেই, না থাকারও প্রমাণ নেই, থাকারও কোনো প্রমাণ নেই। এটা জানি না বলে ছেড়ে দিলেই তো হয়, যদি আছে পরে দেখা যাবে। এটা হচ্ছে খানিকটা নিজেকে ফাঁকি দেওয়া। জানি না বলা মানে কেন জানতে চেষ্টা করেননি কেন প্রশ্ন আসবে। আপনি মানুষ হিসেবে ঈশ্বর, সবাই বলছেন মানুষ তো ঈশ্বর তো মানুষের জন্যে বা প্রাণী জগতের জন্যে, তো তাকে কেন আপনি চেনেন না, জানেন না কেন বলছেন? আমি বলছি হ্যাঁ আমি জানি, আমার কাছে ঈশ্বর আলাদা, আমার কাছে ন্যারেটিভ আলাদা। আমি যাকে দেখিনি কখনো, লজিকটা কোথায়? আমি যাকে কখনো দেখিনি তাকে আমি বিশ্বাস করবো কি করে? এমন বলবেন তো বাতাস তো আপনি দেখেননি, কিন্তু অনুভব করি তো। অনুপরমাণু সেগুলোও তো আমরা দেখি না, কিন্তু তার ইয়ে আছে, তার কিন্তু স্পর্শতা আছে। আমি আমার ফিলোসফিক্যালি যদি ওই বলি, ইমোশনালি যদি বলি, মানে ভালোবেসে যদি বলি, আমার ঈশ্বর তুমি, তোমাকে দেখছি, তোমাকে ভালোবাসছি, তোমাকে রক্ষা করছি, তোমার যাতে ভালো হয় সেই চেষ্টা করছি। তাহলে আমার ঈশ্বরকে যেমন একটা পাথরের মূর্তিকে পুজো করার সময় যেমন যারা
মানে ভক্তি শ্রদ্ধা নিয়ে যেমনভাবে করেন আর কি সবটাই, আমি তেমনি একটা জীবন্ত মানুষকে করি। হ্যাঁ, মানে একই জিনিস, একটা প্রাণহীন আর একটা প্রাণপূর্ণ, যে যেটাতে শান্তি পায়। যে যেটাতে শান্তি পায়। সুতরাং যারা ওটা করছেন তাদের প্রতি আমার সম্পূর্ণ মানে স্যালুট, এতটুকু অশ্রদ্ধা নেই। কোনো এক সময় জীবন আমাকে এমন জায়গায় নিয়ে গেছিল যেখানে আমি খুব মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম, যাতে মানে হসপিটালে ডাক্তাররা প্রায় আশা ছেড়ে দিয়েছিল। তো এখনো মনে হয় যে তখন যদি জানতাম যে নরকে গিয়ে তেলের কড়াইয়ে ভাজবে, তাহলেও আমার অত ভয় লাগতো না। এই যে একটা অজানার ভয়, যে এর পরে কি, কিছুই জানি না, এই ভয়টার জন্যই হয়তো মানুষ জেনে নিয়ে নিজেকে ভোলানোর চেষ্টা করে যে না জানি মৃত্যুর পরে জীবন আছে, এই সেই করে ওই ভয়টাকে কাটানোর চেষ্টা। হতে পারে। তো হ্যাঁ, ওই নিয়ে তর্ক আজকের সেশনের জন্য নয়, তবে যেহেতু আপনি বলেছেন কোনো একদিন আবার যদি সুযোগ হয় তাহলে করব। এখন আসি আপনার আইপিটিএ তে। তো আপনি কেবলম বলে একটা গ্রুপে, কেবলম ছিল আমাদের কয়েকজন বন্ধুদের তৈরি করেছিলেন। হ্যাঁ, সেটা তো বন্ধুদের মধ্যে তৈরি করেছিলেন। আমি যেটা বোঝার চেষ্টা করছি যে দেখুন, আপনি এত উপরে উঠেছেন, তাতে নয় একজন মেন্টর লাগে, নয় অনেকজন আপনাকে শিখিয়েছে, তাদের থেকে আপনি শিখেছেন। একলব্যর মতন শিখেছেন না অর্জুনের মতন শিখেছেন সেটা আপনি বলতে পারবেন। তো অনেকের থেকে শিখতে হয়। তো সেই রকম আপনি কোথায় শিখেছেন, কিভাবে আজকে, এবং সেই শিক্ষাদানটা আজকে আপনার নিজের গ্রুপে কিভাবে দিচ্ছেন? এটার অনেক মানে আমি যেটা করেছি সেটা বলছি। আমার দেখা, জানা, বোঝা, এটা ব্যাখ্যা করছি না। আমার শিক্ষক হচ্ছে আমার সামনে যারা থাকে মঞ্চে। আমার মঞ্চ তো আমার কারবার, মঞ্চ নিয়েই আমার জীবন, মঞ্চ থেকেই সব কিছু। তারপরে লেন্সের সামনে যারা থাকেন তারা তো ঠিক আছে, তাদের সঙ্গে তো আমার অনেক পরে দেখা হয়। এটা তো নগদ পাওয়া না, সরাসরি একদম। ফলে যারা আমার সামনে বসে থাকেন আমি তাদের কাছ থেকে শিখি, তারা আমার শিক্ষক দেবতা। আমি যখন একটা চরিত্রে অভিনয় করি, সেই চরিত্রের যা যা উপাদান সব ওই মানুষগুলোর কাছ থেকে নেওয়া। তাদের ব্যবহারিক জীবন, অভিজ্ঞতা, এখানে সুখ, দুঃখ, হাসি, কান্না, স্বার্থপরতা, লোভ, হিংসা, প্রতিহিংসা, সব কিছু ওই চরিত্রের মধ্যে আছে। তো সেইখান থেকে উপাদান নিয়ে আমি চরিত্রটা গঠন করি, করে ওই দেবতার পূজায় বসে আমি অর্ঘ্য সাজা। এবং যদি মন্ত্র উচ্চারণের কথা বলে তাহলে সংলাপ হচ্ছে সেই মন্ত্র উচ্চারণ। এই হচ্ছে আমার ন্যারেটিভটা। আমি ওদের কাছ থেকে শিখি। আমার অবজারভেশন, যখন আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করব, তখন থেকে আমি যখন জাস্ট কৈশোর উত্তীর্ণ, না এটা শৈশব উত্তীর্ণ, কৈশোরের প্রথম থেকেই আমার একটা ছিল নকল করা, মানে অবজার্ভ করা। অবজারভেশন হচ্ছে থিয়েটারের একটা মোস্ট মানে ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গেম। সেটা আমি অবজার্ভ করতাম, খালি অবজার্ভ করতাম। আমার অবজারভেশনের থলে ভীষণ ভারী, এবং মানুষের থেকে নিতাম, খালি মানুষের থেকে নিতাম। একটা মানুষ আমাকে কে শেখাবে, একদিন অভিনয় এইভাবে হবে, কে শেখাবে? আমি দেখছি একটা মানে অভিনয়টা তো সত্য থেকে নেওয়া, সত্য শিল্প নয়, অভিনয়টা কিন্তু শিল্প। সত্য তো শিল্প নয়, সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ। শিল্পটা হচ্ছে মিথ্যা, আর ওটা হচ্ছে সত্য। কিন্তু এই মিথ্যা অ্যাক্টিং, যেমন বলি না অ্যাক্টিং হচ্ছে, ড্রামা হচ্ছে, আমরা বলি না অনেক সময়, তার মানে এটা মিথ্যাচার, এটা মানুষ ধরেই নিয়েছে। কিন্তু মিথ্যাচারের অভিযোগে তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করা যাবে না, কারণ তখন সেটা শিল্প হয়ে গেছে। তো এই সত্য দেখে যখন আমি সত্যকে শিল্প রূপ দেব, তখন আমার যে কি বলবো, জানা, বোঝা, অনুধাবন করা, আত্মস্থ করা, এগুলো আমাকে বলছে যে সত্য শিল্প নয়, সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ। সত্য থেকে শিল্পকে নেবে, যখন তুমি ওইখান থেকে নাটক লিখবে বা নাটক করবে, দেয়ার মাস্ট হ্যাভ সাম স্পেস ফর এক্সটেনশন অফ রিয়ালিটি। কারণ মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে যা করছে সেইটা জেরাক্স কপি করে তো দেখে কোনো লাভ নেই।
আর সে বলে নতুন কি দেখলাম, আমি তো জীবনভর দেখছি, সকালে উঠে রাত্রি পর্যন্ত একই জিনিস দেখছি। কিন্তু সে যখন ওইখানে টনকটা নড়বে তার, যে ও হো তাই তো, মানে যেটা হওয়া উচিত ছিল বা যেটা হওয়ার কথা ছিল, হওয়া উচিত, সেই ইনফরমেশন যদি ওই এক্সটেনশন অফ রিয়ালিটি সেটা যদি এখানে থাকে তাহলেই সার্থক। সুতরাং এই বোধটা যখন আমার কাজ করতে শুরু করলো, তখন আমার সামনে আমার শিক্ষক দেবতারা বসে থাকে, তাদের জীবনের সমস্ত কিছু নিয়ে আমি অর্ঘ সাজাই। আমাকে আলাদা করে কার যেটা হচ্ছে নিজের মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে কীভাবে, যেহেতু আমার অবজারভেশনটা ছিল, আমাকে কে মানে এটা হাই সাউন্ডিং হবে, কোনো অভিনয় আমাকে মানে শেখানো খুব মুশকিল, কারণ আমি তাতে সন্তুষ্ট হব না। এর মধ্যে একটা আত্মম্ভরিতা আছে হয়তো, কিন্তু সত্য প্রকাশ করে তোমার কোনো অসুবিধা নেই। সত্য কথা বলতে তোমার অসুবিধা, এর মধ্যে যদি কোনো দাম্ভিকতা থাকে তাহলে কেউ খুঁজলে খুঁজবেন। আমি কিন্তু দম্ভ নিয়ে বলছি না, আমি বলছি কেউ যদি আমাকে অভিনয় দেখাতে আসেন বা কোনো ব্যাপারে, আমার প্রফেশনাল লাইফে হয়েছে এরকম, তারা তা বড় পরিচালক, তারা বরং এটা হচ্ছে না, এটা এইরকম করে মানে তুমি দেখাও, সকলের সামনে বলে এটা হচ্ছে না, এটা আর সময় সংক্ষিপ্ত করতে হবে, আর তুমি দেখাও আমাকে। এখন অতগুলোর সামনে মানুষের সামনে যখন আমি বললাম যে তুমি আমাকে দেখিয়ে দাও, তখন সে হয়তো এম্বারাস ফিল করলো, সে দেখাতে গেল, ইটস এ ব্যাড অ্যাক্টিং, এটা আমি পারবো না করতে, আমি যেটা করছি সেটাই করবো। এবং সেটা করলাম, সেটা যখন ক্যান্টার হলো, ছবিটাই ক্যান্টার হয়ে গেল, সেখানে ওই অংশটুকু দারুণ। সুতরাং আমি যতক্ষণ, এটা সবটাই তো আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় না থাকলে সৃষ্টি হয় না, এটা তো আমি বুঝি। তা আমি যখন পারবো না তখন বলবো যে না হচ্ছে না, আরো চাই। আমি বলেছি তো, এই শটটা আবার নাও, এই শটটা হয়নি আবার নাও, বলি তো, কারণ আমি নিজেকেই শাসন করি। আর আমার শিক্ষক যারা, তারা তো যে কোনো প্রফেশনাল শিক্ষকের চেয়ে, মেকানিক্যাল শিক্ষকের চেয়ে অনেক অনেক মূল্যবান এবং দোস্ত, মানে তারা একটা ব্যথার এক্সপ্রেশন দেবে যা মিথ্যার জায়গায় পাওয়া যাবে না। একটা সাপ দেখলে একটা মানুষ যে ভয় পায়, সেই ভয়টা একটা রবারের সাপ দেখে মঞ্চের উপরে ভয় পাওয়ার সঙ্গে মিল নেই, ওটা সত্যি। তাহলে ওর থেকে আমি যদি নিয়ে ওই মিথ্যাটাকে সত্যি করতে পারি, মানে যখন এই মিথ্যা শিল্প সত্যের যত কাছাকাছি যাবে ততই মানুষ গ্রহণ করবে। অনেকে বলে না, যেমন দেখবেন অনেকে বলে কি স্বাভাবিক অভিনয় করলো, কি মানে ন্যাচারাল অ্যাক্টিং করলো মাইরি, বলে না, ন্যাচারাল অ্যাক্টিং বলে কিছু নেই, স্বাভাবিক অভিনয় বলে কিছু নেই। কিন্তু যারা ভালোবাসেন তারা ওই শব্দ দুটো ছাড়া আর কিছু জানা নেই বলে ওই শব্দ উচ্চারণ করে ভালোবাসাটা জানান। কিন্তু স্বাভাবিক অভিনয় বলে কিচ্ছু নেই, কারণ তারা দেখছে যে সত্যি বলে মনে হচ্ছে, তাই তারা বলছে ও কি স্বাভাবিক অভিনয় বলছে। অভিনয় দুই প্রকার, কারেক্ট, ইনকারেক্ট। স্বাভাবিক ন্যাচারাল বলে কিছু নেই। যত স্বাভাবিকত্ব হবে, অর্থাৎ সত্যের যত কাছাকাছি পৌঁছবে তত সত্য বলে মনে হবে। সত্য বলে মনে হওয়া মানে চোখে জল চলে আসবে। আমার দেখা, আমার অবজারভেশনে দেখেছি আমি, দুজন ইয়ং ছেলে দমদম স্টেশনে দাঁড়িয়ে ওই কোম্পানির যা হয়, যেটা কোটা হয়, যেটা টিকিট কেনে না, কোম্পানির কাগজ কেনে না, শেয়ার, সেই শেয়ার নিয়ে আলোচনা করছে, বুধ হয়ে আছে দুজনে, বলে এত টাকা হলে ছেড়ে দেবো, অত টাকা হলে ছেড়ে দেবো, কথাবার্তা বলছে। একটি 15-16 বছরের মেয়ে, এর আগের ড্রেস, চুল, একটা ফ্রক পরে আছে, বললাম মতো এখানে ছেঁড়া, সে এসে বলছে আমাকে 8 আনা পয়সা দেবো না, আমি পাউরুটি খাবো, আমাকে আমি দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে, ওদের ওই ছেলেদের গল্প, আমি তো অবজারভেশনটা আছে তো, আমি দেখছি দুজনে শুধুমাত্র আত্মকেন্দ্রিকতা নিয়ে, ওই দুটো প্রাণ ইয়ং, তারা আর কিছু নেই, শুধু শেয়ার নিয়ে গল্প করছে, বাড়লে কমবে, ওইটা আমি অবজার্ভ করছি। ওই মেয়েটা এসে দাঁড়ালো, আমার অবজারভেশনের পরিধিটা বাড়লো, ও যখন চাইলো মাফ করো বলে আবার গল্প করলো, যেটা আমি করে থাকি, তাও ওখান থেকে ঘ্যান ঘ্যান করছে, তখন ওরা জায়গাটাকে চেঞ্জ করলো, যেটা আমরা করে থাকি, এই চল তো, আমি দেখছি। কিন্তু ঘটনাচক্রে ওই দুজন ছেলে একাডেমিতে টিকিট কাটা ছিল, তার নাটক দেখতে গেছে, আমিও উপস্থিত, দেখতে পেয়েছি। এবার ঘটনার ধারাবাহিকতার মধ্যে দিয়ে ওইরকম একটা দৃশ্য ওখানে আছে নাটকের মধ্যে, এটা যেমন একটা পিস, কিন্তু ওখানে ঘটনার ধারাবাহিকতার মধ্যে দিয়ে নাটকের মিউজিক, আলো,
সংলাপ সবকিছু দিয়ে ওই মুহূর্তটা তৈরি। সেই সময় দ্যাট টু জেন্টলম্যান কুডন্ট হেল্প অফ টিয়ার্স। তাহলে দেখো, সত্য যেখানে বিচলিত করতে পারলো না, মিথ্যার কি এমন জোর যে চোখে জল এনে দিল? কারণ ওই মিথ্যা তখন শিল্প হয়ে গেছে। আমার অবজারভেশন এগুলো আছে, সুতরাং আমার কাছে কেউ শেখাতে আসতে পারেন, তার সঙ্গে আমি আলাপ আলোচনা করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমার ওই দম্ব নেই, তোমার শেখবো না, এরকম না। তুমি বলো, আমি দেখবো, আমার যে কাউন্টার থাকলে আমি সেটা করবো, তুমি পারলে সেটা। আমরা তর্ক তো কলহ নয়, আমরা তর্ক করতে পারি। তুমি থিসিস দিলে, আমি অ্যান্টিথিসিস দিলাম, তারপরে সিনথেসিস বেরোলে দুজনেই চেটে বুটে খাবো, আমরা তো কলহ করছি না। সুতরাং সে নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু আমাকে অভিনয় সেই এখনো পর্যন্ত কেউ শেখায়নি। আমার ওই দেবতারা শিখিয়েছে আমাকে, আর আমার অবজারভেশন। আচ্ছা, এটাতে আবার মানে বয়স হয়ে যাচ্ছে, এর থেকে বোঝা যায় যে সবসময় এখনকার প্রজন্ম নিয়ে কথা হয়। এই যে জিনিসটা বললেন, এখন একটা শব্দ খুব বেশি, দুটো প্রশ্ন একসাথে মিলিয়ে দিচ্ছি, দুটো খুব বেশি চলছে, সেটা হচ্ছে মেথড অ্যাক্ট। আরেকটা হচ্ছে এখনকার প্রজন্ম, ওই যে দেখছেন, দেখুন ফোন নিয়ে খুঁটিনাটি, সে কিন্তু আর মানুষ দেখছে না। তার জীবনে আমরা যেরকম রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে দেখতাম লোকজন কি করছে না করছে, সেই জিনিসটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ একটা 6 ইঞ্চি স্ক্রিন পেয়ে গেছে। আপনার কথা যদি মেনে নিতে হয়, তাহলে কোথাও গিয়ে তো আমরা এই শিল্পটাকেও হারাতে চলেছি তো। সেখানে আসছে মেথড অ্যাক্টিং, যেখানে লোককে বলছি যে এই লোকটা এই করে, সকালে উঠে খাটের বাঁ দিক দিয়ে নামে, এইসব শুনে টুনে সে তাকে এমুলেট করার চেষ্টা করছে, নকল করার চেষ্টা করছে। তখন আমার মনে পড়ে নাসিরুদ্দিন শাহ গালিব করেছিলেন, তো বলেছে ওটা কি মেথড অ্যাক্টিং এ? ওইটাতে বলছে মেথড অ্যাক্টিং মানে তো আমি লোকটার চিন্তায় ঢুকতে হবে। আমার অত ক্ষমতা কোথায় যে আমি মির্জা গালিবের চিন্তার মধ্যে ঢুকবো? আমি আমার চিন্তায় গালিব করেছি। গালিব কি করতো ওই সময় সেটা ভাবনার আমার ক্ষমতাই নেই, কিন্তু আজকে তো ওই জিনিসটা খুব বেশি চলছে, লোকজন তো বলছে। আমার মেথোডেটিকটা সম্পর্কে আমার কাছে ওটা খায় না, মাথায় দেয়, আমি এখনো ব্যাখ্যায় যাইনি। আমি যেমন স্ট্যানিস্লাভস্কির একটা ম্যাজিক ইফ আছে, ম্যাজিক ইফ। যদি আমি শাহজাহান হতাম, যদি আমি এটা হতাম, তাহলে আমি কি করতাম, এটা আমি ডিফার করি। যদি আমি বিক্রম হতাম, তাহলে আমি যদি বিক্রম হতাম কেন, আমি বিক্রম। এইবার ওটা যদি ঐতিহাসিক চরিত্র হয় বা ওর কোনো ওর জীবনে যদি আমি জানা থাকে, তাহলে সেটা গোত্র করতে হবে, এরপর নিজের মতো করে সাজাতে হবে। আমি আফটারঅল অভিনয় করছি, তো ওই চরিত্রে অভিনয় করছি আমি, এটা মিথ্যা। তো ওইটাকে সত্য করার জন্যে আমি যদি কিছু ম্যানারিজম দিতে পারি, ওটা তো সত্য। তাহলে ওনার জীবনী নিয়ে ওনাকে দিয়ে করো, আমি তো অভিনয় করব, চরিত্রে অভিনয় করব উইদিন দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস। শাহজাহান কি বলবো, অনেক কথায় বেশি এসে যায়। অনেকে আছেন যারা নতুন করে আবিষ্কার করলেন চরিত্রটাকে। আচ্ছা, একটা জিনিস, ওটা কিন্তু ভুলে যাচ্ছে না। না ভুলিনি, বাবা ভুলতে দেবে না। আচ্ছা, তাহলে বলুন, কারণ খাবারটা বেশি দেরি করবে না, একটু বড্ড বিষয়। তো এখন এক একজনের কাছে এক এক রকম মেথড অ্যাক্টিংটা ইদানিং কালে বেশ কিছু বছর ধরে শুনছি। মেথড অ্যাক্টিং কি, কোথায় ব্যাখ্যা আছে, কোথায় মেথড অ্যাক্টিংটা কি, আমি এটা জানি না, এবং আমি খুব লেস ইন্টারেস্টেড এটাই। আমি তোমাকে চিনি, জানি, তোমার কিছু গল্প আছে সমাজের বুকে, জানা আছে, কিছু কার্যক্রম আছে, সব কিছু জানা আছে আমার। তোমাকে নিয়ে একটা নাটক হচ্ছে, তার ভূমিকায় আমি অভিনয় করব। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি তোমার ওই কাহিনীর মধ্যে যাব না। তোমাকে নিয়ে যে নাটকটা হয়েছে, আমি তার মধ্যে যাব, কারণ ওই জীবনে নিয়েই নাটকটা তৈরি হয়েছে। আমি আগে ওটা পড়বো না, আমি দেখবো আমাকে কি দেওয়া হয়েছে, জীবনটা নিয়ে কি নাটকটা তৈরি হয়েছে সেটা আমি আগে দেখব। আমি
কাজ করব কোথায়? উইদিন দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস। আমাকে যেগুলো দেওয়া হয়েছে, যেভাবে চরিত্রকে গঠন করা হয়েছে, যে পরিবেশ পরিমণ্ডল দেওয়া হয়েছে, আমি সেইখানে রূপদান করব। আমি পরে পড়ে দেখতে পারি, মাঝখানেও পড়ে দেখতে পারি, কিন্তু ওটা আমাকে ডমিনেট করবে না। কারণ আমি তো এইটাকে করতে যাচ্ছি, ওটাকে না। ওটা যদি এইখানে ঠিক মতো না আসে, তাহলে সেটা আমার দোষ নয়। আমি নিজেকে তৈরি করার জন্য হয়তো ওটা গোথ্রু করতে পারি, এই ছিল, তাহলে আমার নাট্যকারের সঙ্গে তর্কাতর্কি লেগে যাবে। আমি তো তর্কাতর্কি করতে আসেনি। উনি আমাকে যেটা দিয়েছেন সেটা আমি করতে পারছি কিনা। আচ্ছা, আপনি তো ওই যে এলিমেন্টগুলো ছিল, যে ম্যানারিজমগুলো, সেগুলো তো আপনি এখানে দেননি। তাহলে আপনি পড়েছেন, আমিও পড়েছি। আমি এখন আপনাকে কেন বলবো যে আপনি এটা কেন দেননি? সে রাইট তেমন নেই। সে ওদিকে আপনি সৃষ্টি তো আপনার, আমি ওই সৃষ্টিতে রূপদান করব। এ হচ্ছে মোদ্দা কথা। মেথড অ্যাক্টিং আমি জানি না কি খায় না মাথায় দেয়। আমার এক বন্ধু, হুম ও অ্যাডভার্টাইজমেন্ট জগতে বম্বেতে থাকে, খুব উঁচুতে উঠে তারপরে রিটায়ার করে গেছে, যে আর অ্যাডভার্টাইজমেন্ট তাকে আর টানছে না। হুম তো অ্যাক্টিং আগেও করতো, এখন অ্যাক্টিং আবার নতুন করে শুরু করছে। হুম তো ও একটা প্রশ্ন পাঠিয়েছে হুম। আপনার জন্য। আমার বন্ধু? না, আমার বন্ধু আচ্ছা। সুমন্ত চট্টোপাধ্যায়। ও 82.5, আগে যেটা বেটস বলে যে এজেন্সিটা ছিল, তার চিফ ক্রিয়েটিভ অফিসার। তো প্রশ্নটা একটু চালাই। হুম নমস্কার পরাণবাবু, আমার নাম সুমন্ত চট্টোপাধ্যায়। আপনার অভিনয়ের ভুবনটা ভীষণ বৈচিত্র্যময়। একদিকে ভূতের ভবিষ্যতের জমিদার রায় বাহাদুর দর্পনারায়ণ চৌধুরী, অদ্ভুত মেজাজের একটা মজার চরিত্র, আর অন্যদিকে সিনেমাওয়ালার প্রণবেন্দু দাস, যার অটুট আদর্শ আপনার অভিনয়ে গভীরতা এনে দেয়। এবং আরো কত রকমের চরিত্র আপনি ফুটিয়ে তুলেছেন। একজন অভিনেতা হিসেবে আমার জানতে ইচ্ছে করে, যখন একটা চরিত্র হাতে পান, সেটা পুরোপুরি নিজের করে তোলার জন্য আপনি কি প্রক্রিয়া অনুসরণ করেন? সেই চরিত্রটাকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছাদে গড়ে তোলার পেছনে কি থাকে? অভিনয় জগতে আমিও আমার নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছি। সুতরাং এই বিষয়ে আপনার মুখ থেকে আপনার দৃষ্টিভঙ্গি আর পরামর্শ জানতে পাওয়া আমার জন্য নিঃসন্দেহে একটা মূল্যবান শিক্ষার সুযোগ। ধন্যবাদ। এটা তো অনেকখানি আপনি বললেন, তাও আরেকটু। হ্যাঁ, যেটা হচ্ছে একটা কি জীবন দর্শন, জীবনটাকে কিভাবে দেখবো আমি, একটা মানে এগুলো করতে গেলে যেটা নিজেকে, যদি আমি কি বলবো, অর্থবান সম্পদশালী বলে না, তো নিজেকে যদি একটা সমৃদ্ধ করতে চাই, তাহলে আমি কি কি সমাজ থেকে নেব, এগুলো ভাবতে হবে। মানুষের সঙ্গে মেশা, আর প্রতি মুহূর্তে মানুষকে দেখা। কত ধরনের মানুষ আছেন ভাবা যায় না, কিন্তু এই করতে 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 আমি এমন একটা অ্যান্টেনার অধিকারী হয়েছি। অ্যান্টেনা, সেখানে আমার যেমন আনন্দ হয় তেমনি কষ্টও হয়। আমি চোখ দেখে, অডিও শুনে বুঝতে পারি যে মিথ্যা কথা বলছি, কিন্তু আমার কাছে রিয়েলি কোনো এক্সিবিট নেই, আমি প্রমাণ করতে পারবো না। যিনি করছেন তিনি যদি অস্বীকার করেন, তাহলে আমার কিচ্ছু করার নেই। কষ্টটা এইখানে। এবং অতি কাছের মানুষ যখন করেন তখন আরো বেশি কষ্ট হয়। আবার খুব কাছের বন্ধু সে যখন বলে, কি করে বুঝতে পারলি তুই, তার সঙ্গে সম্পর্কটা ওই রকম, তখন আমি বললাম এই কারণে বুঝেছি। শুয়ে থাকলে কথা বললে আমি বুঝতে পারি। তাহলে মানুষের সঙ্গে মিশতে, মানুষের সঙ্গে মেশা, মানুষ এত বড় শিক্ষক, এত বড় উপাদান সমৃদ্ধ বস্তু পৃথিবীতে নেই, মানে সোফার অ্যাক্টিং ইজ কনসার্ন। আমি তো মানুষের চরিত্রে রূপদান করব, মঙ্গল গ্রহের চরিত্রে তো রূপদান করবো না। সুতরাং মানুষের সঙ্গে মেশা, আর হচ্ছে কি যে অহেতুক মানুষকে না ভালোবাসা, অহেতুক মানুষকে না ভালোবাসা। মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা, জানো তো, এই যে কি অস্ত্র পৃথিবীতে, এর চেয়ে মানে সাংঘাতিক অস্ত্র তৈরি হয়নি। ভালোবাসলে তুমি সব পাবে। হয়তো খানিকটা হাই সাউন্ডিং লাগছে, কিন্তু আমি যদি মনে করি যে আমি এই মানুষগুলোর মধ্যে কিছুক্ষণ থাকবো, ওদের ভালোবাসবো, কত কি যে আমি পাবো ওখান থেকে, কত কি যে পাবো। তুমি
এই বলতে বলতে একটা একটা বলতে গিয়ে আরেকটা চলে আসে। না, না। একটা নাটক করতে গিয়ে আমাকে বালিগঞ্জের স্টেশনে দুপুরে যেতাম, হিসেবে ওই একটু মানে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজটা ইয়ে করার জন্যে। সলিলদার একটা নাটক ছিল অরুণোদয়ের পথে, রাইজিং অফ দ্য মুনের আচ্ছা। অনুবাদ। তো ওইটা করবার জন্য ওর মধ্যে একটা দোকনো ভাষা ছিল। তারপরে একটা দেহাতি হিন্দি করেছিলাম, তার জন্যে এই আমাদের স্মৃতির মোড় থেকে ঘাট আছে, ওইখানে যেতাম, ওরা কলকাতা নিয়ে দেহাতি গান গাইতো। এসব যে আমি ঘুরেছি, তো ওই মানুষগুলোর সঙ্গে থাকতে থাকতে না তখন মনে হয় যে আমি ওদের একটা অংশ। সে যার জন্য ওই ভাষাগুলো আমাকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর্টিকুলেশনটা ঠিক রাখতে হবে। এখানেও তাই, হিন্দির এখানেও তাই। যাতে মানুষকে ভালো না বাসলে আমি তার জিনিসগুলো আমি পাবো কি করে? মেন্টালি ইনভলভমেন্টটা যেরকম, আমি দেখি তো পাঠ করতে আসবো, দাঁড়াবো, কি ডায়লগ কনভেনশনালি বলে দিলাম। আমি তাদের অশ্রদ্ধা করছি না, তারা ব্যস্ত আছেন, পারেন না, ঠিক আছে, অত অত কে করতে যায়, হয়েও তো যাচ্ছে। তার জন্য আমি নিজেকে তো মানে বোকা ভাবতে পারবো না। এটা তো মানে সামগ্রিকভাবে অ্যাক্টিং এর কথা হচ্ছে, কিন্তু একটা টেকনিক্যাল ডিফারেন্স তো আছে থিয়েটার আর ক্যামেরার সামনে অ্যাক্টিং করার। কারণ থিয়েটারে আপনাকে ফুল বডি দিয়ে অ্যাক্টিং করতে হচ্ছে, হ্যাঁ এবং হ্যাঁ বটেই তো, তো বটেই তো। এইটা মানে অসুবিধা হয় না? কারণ না, আপনি তো এখন পুরো এখনো থিয়েটার করছেন, এখনো ক্যামেরার সামনে করছেন। হ্যাঁ হ্যাঁ উম, যখন শর্ট দিচ্ছেন তখন থিয়েটার মোডে চলে যান না? না, কারণ আমি জানি হাতে রিস্টওয়াচ আছে, না। হাতে রিস্টওয়াচ তো আমরা দেখেছি, ওয়াল ক্লকও দেখেছি। হুম। দূরের উদ্দেশ্য কি? সময় দেখা। হুম। তো ওটা যা মেটেরিয়াল তৈরি, এটাও সেই একই মেটেরিয়াল তৈরি, কিন্তু ওটা নিয়ে সাঁতার কাটতে পারবো না, গাছে উঠতে পারবো না। এটা নিয়ে আমি উঠতে পারবো, চলতে পারবো। তাহলে একটা দেয়ালে টাঙানোর জন্য আর একটা হাতে বাঁধার জন্য উদ্দেশ্য এক, মেশিন এক, মানে লক্ষ্য এক, মেটেরিয়াল এক, শুধু ওটা বড় দেয়ালে টাঙানোর জন্য আর এটা হাতে বাঁধার জন্য। তো এর জন্য আপনার কোনো অসুবিধা হয় না, কেন অসুবিধা হবে? মঞ্চের মা একটু জোরে কাঁদে, মঞ্চের মা একটু জোরে কাঁদে, কারণ সেখানে যারা বসে থাকে আমি তো তাদের সামনে চলে যেতে পারছি না। আমি এক জায়গায় আছি, ওরাও এক জায়গায় আছে। আর সিনেমাতে ওরা এক জায়গায় থাকে, সিনেমা কাছে চলে আসে। সেই জন্যে যেখানে এই চোখে হয় না, চোখটা বড় করতে হয়, এই ভুরুতে হয় না, ভুরুটা বড় করতে হয়, মাথায় দরকার হলে চুল লাগাতে হয়, এই রঙে হয় না, রঙ বেশি লাগাতে হয়, থিয়েটারে করছি, তারপর আবার লাইট মারতে হয়। যার জন্যে দ্বিতীয় সারি চতুর্থ সারি যারা দেখছে, শেষের সারি যাতে মোটামুটি কাছাকাছি সেইভাবে দেখতে পায়। যার জন্য জোরে জোরে বলতে হয়, সামনের লোক যারা যেভাবে শুনবে পেছনের লোক কোথায় সেভাবে শুনিয়ে দিতে হবে। আর এখানে তো তা হয় না, ইয়ে সব লাগানো আছে, বাড়িয়ে কমিয়ে যা করে দেবে, রেকর্ডিং হচ্ছে। আমি যদি বুঝতে পারি একটা মা ডাক আছে এইভাবে দেখা হয়তো, এটা মঞ্চে চললো, কিন্তু সিনেমাতে এটা ডিমান্ড করে না। লেন্স তার একবারে ডিমনস্ট্রেট করে দেখানো যায় এগুলো। একটা চোখ বড় করে একটা, আর চোখ ছোট করে একটা, ডিমনস্ট্রেট করে দেখা যায়। মানে আমি যেখানে যে যন্ত্রে অভিনয়টা করছি লেন্সে, আর একটা মঞ্চে করছি, এইটা নিয়ে যদি একটু ভাবা যায় যে আমি কত, অনেকে পারেন না এরকম, আগে এরকম যারা থিয়েটার করতেন আর কি, তাদের ছবি করতে গিয়ে অসুবিধা হয়েছে, এটা বোঝা গেছে। একটু চিন্তা ভাবনা করে এগুলোই ওটা কাটানো যায়, প্র্যাকটিস করে। এখানে তো পুরোপুরি অ্যাক্টিং করাটা একটা আবদার করব। হুম। এই দুটো ডিফারেন্সটা আপনার একটা সাঁওতালি ভাষায় ওথেলোর একটা ডায়ালগ বলার আছে। প্রত্যেকে মানে আমি যে ভালোবেসে চোর বলবো তাও তো বলতে পারছি না। কোত্থেকে নিয়েছে এগুলো। হ্যাঁ, না ওটা একটা মজার, ওটা একটা মজার। না ওটা একটু শোনার, মানে ওথেলো লাস্ট সিনটা, ওথেলো জেঠিমা শুয়ে আছে, বাইরে ঝড় জল, সাদা পর্দাগুলো উঠছে, হি ইজ ওয়েটিং ফর ওথেলো। 1 2 3 4 ঝড়ের গর্জন,
বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ হচ্ছে, জমজমিয়ে বৃষ্টি পড়ছে, পর্দাগুলো বলে মাঝে মাঝে জীবনে মানে সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে কখন অতিথি আসবে। অতিথিরা ঢুকলো, তাকিয়ে আছে, হাতে ছোড়া দেখছে, আর বিস্ফারিত চোখ, জলে ভেজা, চোখের জল আর বৃষ্টির জলে এক হয়ে গেছে, দেশ জীবনে তাকিয়ে আছে। অথেলো এত রেতে আসলাম, তো বসো কেন? বসবার লেগে নাই দেবে, এটা কথা শুধাই যাইলাম। কি কথা বটে? ভালোবেসে তোরে যে আমি রুমালটা দিয়েছিলাম হারাজ নদী মাগে, তুই পরপুরুষে দিয়ে দিস? মারব তোরে, মারব, কিন্তু তার আগে তোর একটা চুম্মা খাব। এইগুলো যখনই বলেন একটা মানে এখন তো অভ্যেস হয়ে গেছে, একটা উল্টো দিকে একটা হাততালি তো আসেই নিশ্চয়ই। সেটা সেটার পাওনাটা কতখানি ওই লাগে, মানে এখনো হাততালি ওই রকম রোমাঞ্চ দেয় স্টেজে? হ্যাঁ, এত বছর ধরে শুনছেন যে। হ্যাঁ, ওইটাই তো বোনাস পাওনা। আর ওই তো নগদ পাওনা, থিয়েটারে যেটা নগদ পাওনা সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে। এটা তো 3 মাস বাদে দেবে। ওইটাই থিয়েটারের রোমাঞ্চটা তো ওই জায়গাটা। নিশ্চয়ই। তো আমি একটা দেহাতি অবজেক্টটাকে বলে রাখি, একটা সংক্ষিপ্ত করে এবার। আমি আইপিটিতে একটা দেহাতি নাটক করতাম, কিমলিস বলে, সমরেশ বসুর লেখা কিমলিস। সেটা আমার এক বন্ধু বাসুদেব বসু নাট্যরূপ দিয়েছিল। সেটা দেহাতি ভাষা ছিল, আমি তাই বানোয়ারি করতাম। তার জন্য এই যে সর্বমঙ্গলের ঘাটে যেতাম গান তোলবার জন্যে, সিয়ারাম সিয়ারাম করে। শুরুই হতো সিসার্পের পঞ্চম থেকে গানটা। তো সংলাপগুলো ছিল এরকম, बाबू साहब हम 7 रोज तक भूख तकलीफ से छत के छोड़ के भंगाई है बंगाल में, और हमारा ही लड़का 40 वक्त भूखा रही पतलून का कापी। तो चुप जा, हम कहे के बोला थे तू के समझबू, अजुकरे खातिर यदि हमारे नौकरी जाए तो हम समझ के गांव में लौट जाए के पड़ी, वहाँ काली का प्रसाद तो ना ही। लेकिन एक ऐसा ही गद्दी में बैठा लो कमला प्रसाद महाजन, हमन के पेट तो कहीं नहीं भरी, क्या फायदा। विद ड्रेस তুয়া খেটে ধুতি, প্রচুর প্র্যাকটিস করতে হতো। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হতো। হ্যাঁ, আমি ওই যেতাম তো ওখানে, যেমন ওইখানে যেতাম বালিগঞ্জে, ওইখানে বসতাম ওদের কথা শোনার জন্য। সে তো শুনে, তাই জীবের জড়তাটা তো কাটাতে প্রচুর বলতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে কি আয়নার সামনে? না, আয়নার সামনে কেন, আমি বলতে আমি নিজেকে দেখতে পাই তো। আমি এই যে সিনেমা করি, আমি বাস আগে সিরিয়াল করতাম, আমি কোনোদিন মনিটরে গিয়ে নিজেকে দেখিনি, কোনো দিন না। এমনি প্রশ্ন উঠেছে অনেক, আমাকে জিজ্ঞেস করেছিল যে বলুন আপনি যে শর্ট হয়ে গেল সবাই মনিটরে গিয়ে দেখছে কিরকম হয়েছে, আমি যাই না। আমাকে যখন জিজ্ঞেস করে যে আপনি যান না কেন, আমি দেখো এই উত্তরটা কিন্তু একটু স্পর্ধার উত্তর হয়ে যাবে। আমি জানি 7 জন মেনে নেবে, 3 জন মানতে পারবে না, মনে মনে বলবে কি দম্ব এনে বলবে, কিন্তু প্রশ্নটা করেছে যখন উত্তরটা জানতে হবে তোমাকে। আমি ওখানে গিয়ে কি দেখবো? এই তোমরা গিয়ে দেখলে যে তোমার পাঠ করছে, দেখলে তো, আমি তো গিয়ে আমি দেখতে পারতাম আমি পাঠ করছি, এটা দেখবো তো, কেন যাবো ওখানে? কারণ কেন যান না, কেন যান না? আমি যে আই ক্যান সি মাই সেলফ হোয়াইল আই ডু অ্যাক্ট। আমি যখন অভিনয় করি তখন আমি নিজেকে দেখতে পাই, ওখানে নতুন কিছু দেখবো না। ভুল হলে বলবো আবার একবার নাও, কিন্তু শটটা যখন ডেফিনিট কাট হয়ে গেল, ওকে হলো, তখন ওখানে যাওয়ার আমার কোনো দরকার নেই, যার জন্য আমি যেতাম না। ওখানে দেখে 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 ওকে, তখন গ্রিন রুমে চলে যেতাম। আমি বলেছি, রুয়াবের মতোই বলেছিলাম, আই ক্যান সি মাই সেলফ হোয়েন আই ডু অ্যাক্ট, আমি দেখতে পাই নিজেকে। আচ্ছা, শেষের দিকে আসি, আর দু একটা প্রশ্ন। একটা হচ্ছে এখনকার জগৎ, মানে এই ধরুন করোনার পর থেকে বিশেষ করে, তারও একটু আগে থেকে, মানে আপনার আর আমার বয়সের যত পার্থক্য, কিন্তু আমাদের
জীবন যাপনের মধ্যে যত পার্থক্য, আমার আর আমার ছেলের মধ্যে হয়তো মারাত্মক আরো বেড়ে গেছে, মানে এটা মারাত্মক শব্দের ব্যবহার না করেই ভালো। জোমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছে আর কি, হুম, কারণ টেকনোলজি আসছে, হ্যাঁ, তারা নতুন জিনিস করছে, তাই তো, তাই তো। এইখানে মানিয়ে নেন, কারণ আপনি তো সবার কাছের লোক। হুম, আমি হ্যাঁ, আপনি বললেন জড়িয়ে ধরতে ইচ্ছা করলো সৌমিত্র চট্টোপাধ্যায়কে, হ্যাঁ, কিন্তু এখন তো আমি তো আজ পর্যন্ত পারিনি। আপনি ওই হাক করতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ছোটবেলায় তো কোনোদিন করেননি, না, আমার না, অফিস না, লাইফেও তো ওটা কোনোদিন ওটা করতে করেননি। হয় না, ওটা হয়ে যায়। তাই হ্যাঁ, হ্যাঁ। ওই আমি মা গালের পাশ আমি মা দিয়ে এই যে মাকে তো জড়িয়ে ধরতাম আদরে, আহ্লাদে। সবাই তো- দাদাকে। এটা হয়ে যায়। হ্যাঁ, তো ওই কানের পাশ দিয়ে চুমু ছুড়ে দেওয়া, এইসব যে যে জিনিসগুলো দেখি আজকাল পার্টিতে, হ্যাঁ, ওই রকম। হ্যাঁ, ওগুলো কি হয়, ওগুলো তো দ্রব্যগুণে হয় ওগুলো। হুম, ওগুলো তো দ্রব্যগুণে হয়। সত্যি করে যদি সাংস্কৃতিক মনন নিয়ে যদি ওইটা এক্সপ্রেস করা যায়, তা তার মূল্য অনেক বেশি এবং খুব দৃশ্য সুন্দর হয় সেটা। হুম। দ্রব্যগুণ, হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, এবার শেষে দুটো জিনিস আর, একটা হচ্ছে আইপিটিএ সম্বন্ধে জানবো। যে আইপিটিএ আপনার জীবনে অনেকখানি জড়িয়ে আছে, আপনি অনেক জায়গায় বলেছেন আইপিটিএ একটা দারুণ জায়গা, কিন্তু সেই রকমই আমার যেন শুনে মনে হচ্ছে যে ওই আইপিটিএ কলাকার শাখাটা দারুণ জায়গা, কারণ অন্য আরেকটা আইপিটিএ শাখাতে গিয়ে আপনি অত দারুণ আপনার অভিজ্ঞতা হয়নি। হুম, 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 তো এই যে আইপিটি এর যে একটা আন্দোলন বলবো, যেটা হওয়ার চেষ্টা হয়েছিল, সেটা সাউথে এখনো খুব ভালোভাবে করছে প্রকাশ রাজের মতন থিয়েটার আর্টিস্ট, এখনো বাচ্চাদের স্কুল লেভেলে থিয়েটার ঢোকাচ্ছে, থিয়েটার অ্যাজ আ লাইফ স্কিল শেখাচ্ছে। হুম, তো এই জিনিসটা আসতে বাংলায় কেন, মানে বাংলাতে কি ও থিয়েটার করো, তাহলে সাথে কি করো, খাও কিভাবে, এই এই প্রশ্নটা এসে যাচ্ছে। এবং আমাদের বাংলা সিরিয়ালে যারা অ্যাক্টিং করছেন তারা খুবই ভালো অ্যাক্টিং করেন, তারা কিন্তু সব সময় যে এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তা নয়, অনেক সময় কাস্টিং হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় কত অ্যাক্টিভ এটা দেখে। তো বাংলায় থিয়েটারটা আস্তে 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 ওই রকম কঙ্কালচার হয়ে যাচ্ছে কি কেন? এই তো মানে টিচিং অফ এজ, মানে যারা এটাকে রক্ষা করবে সেই মানুষগুলো থিয়েটারটাকে ভালোবাসতে আছে, একবারে যে নেই তা নয়, কিন্তু একে রক্ষা যে অবস্থা ছিল, আইপিটিএ তো একটা আন্দোলন থেকে বেরিয়ে এসেছে 43 সালে। হুম, মানে ইরেসপেক্টিভ অফ অল থটস, রিলিজিয়ন অ্যান্ড এজেস আর ইউনাইটেড আন্ডার ওয়ান ক্যানাথ এগেন্স্ট ইম্পেরিয়ালিজম। সুতরাং তার সৃষ্টির ব্যাপারটা ছিল আলাদা, কিন্তু তারপরে যখন মানুষ দেখলো যে এতে করে আইপিটিএ তো দেখালো যে নাটকটা কি, সংস্কৃতিটা কি, এ তো এই মানে দর্শন বা এই আদর্শ পৃথিবীর আর কোথাও নেই, সংস্কৃতির আদর্শের আঙিনায় কোথাও নেই। কিন্তু সব তো আস্তে আস্তে চারিদিকে, শুধু এইটা তো নয়, আরও অনেক কিছুই অন্যান্য প্রভিন্সের তুলনা করলে বাংলা 10-এ 3 পাবে। হুম, হচ্ছে, এগুলো তো এখন মজ্জায় ঢুকে গেছে। এই আলোচনা করলে অনেক পথ হাঁটতে হবে। মোটামুটি আজকাল যে জিনিসটা আমরা দেখছি যে অন্য জায়গায় মারাঠি থিয়েটার, সাউথের থিয়েটার, এইগুলো এখনো লোকে লড়াই করে, লড়াই সেখানেও আছে, সেখানেও আছে, কিন্তু করে যাচ্ছে। হ্যাঁ, এইখানে যেন একটু কি ছিল এটা তো হ্যাঁ, প্রায়, হ্যাঁ, এখনো ওরা যখন কথা বলে বাংলা থিয়েটার নিয়েই কথা বলে। হ্যাঁ, তা ছিল তো, হ্যাঁ, আমরা তো বলেছি যেখানে মানে পশ্চিমবঙ্গ অন্যান্য প্রভিন্স থেকে 100 বছর এগিয়ে ছিল, সেখানে 50 বছর এগিয়ে ছিল, এখন কাছাকাছি আছে, ওরা টপকে গেছে, আমরা পিছিয়ে গেছি। সেটাই। কিন্তু ভালো ভালো সব এলিমেন্ট আছে এখানে এটা নাটকের কি যারা যারা আপনি যেমন একটা দল বানিয়েছেন যেখানে পরের প্রজন্মকে গ্রুম করছেন, এমন লোকের কি অভাব যারা সিনিয়র হয়ে গিয়ে, যারা ক্যামেরার সামনে চলে গেছে, তারা আর ওই জগৎটাতে ফিরছে না পরের প্রজন্মকে? ফিরছে না, তাদের মনোভাবে অভাব নয়, এগুলো তো মানসিকতার প্রশ্ন, তারা পারত।
আর তাছাড়া তো সবচেয়ে বড় কথা, যারা থিয়েটার করতে আসবে এখন এই আর্থসামাজিক কাঠামোতে, আমাদের সময় আলাদা ছিল। আমরা একটা মানে কী বলবো, মানে সেন্টিমেন্টাল ফুল ছিলাম একটা। এখন যেটা এসেছে তাদের এই আর্থসামাজিক কাঠামোতে একটা ইয়ং ছেলে যে ইয়ে করতে আসবে, তার পেটটা আগে, যে এটা করলে যে আমি কিছু পাবো কি না। এখন তবুও কিছু থিয়েটার যারা করে, মানে রানিং ইয়েতে করে, যারা অন্য জায়গা থেকে এসে করে, তারা কিছু কনভেনশন পায়। এখন থিয়েটারের দিকে তো তাকানো হলো না, খুব কষ্ট করে থিয়েটার হয়। গ্রামের দিকে যারা করে তারা আরো কষ্ট করে। হ্যাঁ, খুব এবং থিয়েটারের দেখুন, থিয়েটার থেকে হয়তো পায় না, কিন্তু থিয়েটার যা শেখায়, হ্যাঁ, তাতে লাইফ স্কিল যেটা শেখায়, তাতে জীবন যুদ্ধে তো জয় পাওয়ার হ্যাঁ, একটা নিশ্চয়ই, বিরাট একদম একদম একদম। ভালো জায়গায় থাকে। তো সেইখানে যেটা ওই প্রকাশটা যে শুনছিলাম, যে স্কুলে শেখাবো, কারণ এরা তাহলে জীবনে এগোতে চাইবে। থিয়েটার করে হয়তো নয়, অন্য কিছু হ্যাঁ, করে, নিশ্চয়ই। কিন্তু শিখবে জিনিসটা, কারণ থিয়েটার থিয়েটার করলে, সবকিছু থিয়েটার করে যদি অন্য প্রফেশনেও মানুষ যায়, তাহলে এখান থেকে যা যা পাবে সমস্ত প্রফেশনে সেগুলো কাজে লাগে। এক্স্যাক্টলি। ডিসিপ্লিন বলুন, কনসেন্ট্রেশন বলুন, ডেডিকেশন বলুন, অনেস্টি বলুন, সমস্ত কিছু কাজে লাগে। থিয়েটার সব কিছু শেখায়, পারফেক্ট মানুষ তৈরি করার চেষ্টা করে। টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক। আপনি 2 দিনে যখন ঢুকলেন 2 দিনে মেন চরিত্র করে দিলেন। আপনি তাই তো হয়েছিল আইপিটিএতে যখন পড়েছি এটা। আচ্ছা, শেষ, সবাই আপনার থেকে শচীন কর্তার গান শুনতে চায়। তো আমি সেইটাতে না গিয়ে, যদি আপনার মনে থাকে মন্দ মেয়ের উপাখ্যানের যেই গানটা, যেটা আপনারই গান, সেটা যদি মনে থাকে একটু যদি শোনান। ও নাগর নাগর হে, ও নাগর নাগর হে, না না নাই না 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 নে নে না নে নে, ও নাগর নাগর হে। কথাগুলো মনে নেই ঠিক আমার। কাঁচা জৈবন না না জীবন নে 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 না না নে, এই সুরটা এইরকম ছিল আর কি। আচ্ছা, কথাগুলো মনে নেই। তাহলে হ্যাঁ? না, শুকনো ফুলে ওটা, সেটা তো ওরা জানে না। এই গানটা বুদ্ধদেব যখন এই গান, কথাগুলো ওর বাণী, আমাকে বলেছিল তুমি সুর দাও। আমি তো মাথা খারাপ হয়ে গেছে, আমি সুর দেবো? তাহলে একটা মাটিতে পড়বে না, আমি সুর দেবো কেন? না, সুর দাও। আমি পারবো না, আমি লোক জোগাড় করে দেবো। তারপর লোক জোগাড় করে দিলাম। শেষ সুর দিয়ে বলে গানও সুর আমার না, সুরটা আমাকে দিতে হলো। আমি তারপর বলে তুমি গাও। আমি গাইবো না, আমার দেবো কোন। গোপাল ভট্টাচার্য বলে ছিল আমার, সেই ধরনের গানগুলো ভালো গায়। সে গাইলো, রেকর্ড হলো। এবার বোলপুরে যখন শুটিং হচ্ছে, প্লেব্যাক দিয়েছে, আমি এটা করেছি। শুটিংয়ে, রেকর্ডিংয়ে, মানে ডাবিংয়ের সময় আমাকে গাইতে হলো গানটা। এমন পাগলামি। সুরটা আমি দিয়েছি, তো আমি কেমন সুর দেবো কী করে? আমি তো সুরকার নই। গান ভালো লাগে ঠিকই সব। ধরুন আমি একবার যেসব একটা নাটক করতে গিয়েছিলাম, তাতে ওই রবীন্দ্রনাথের একটা, তাতে একটা বাইজিৎ ইয়ে ছিল, তাতে একটা গান লিখে একটা সুর দিয়েছিলাম। সুরটা মানে ধার করা সুর আর কি। তো সেইটা আমি ওখানে দিয়েছিলাম। সেই অরিজিনাল সুরটা ছিল, শুকনো ফুলে কে গেলে মধুনিতে সাজবেলায়, পরাগ রেণু মাখলে ডানায়, জ্বলবে না গর সোহাগ জ্বালায়, অধর যেমন দিওয়ানা হয় মোদির ভরা পান পেয়ালায় সাঁঝবেলায়, শুকনো ফুলে কে গেলে মধুনিতে সাঁঝবেলায়। এই ছিল, বাহ, এটাকে ভেঙে লাগিয়েছিল ওখানে। খুব খুব আনন্দ পেলাম। আপনার কেমন লাগলো আপনি যদি বলেন। আমি কেমন লাগলো কি, যে আনন্দ পাচ্ছে সেইটা শোনার পরে আমার কেমন লাগলো এটা নতুন করে বলতে হবে? আমি একজনকে আনন্দ দিতে পেরেছি, এটা যখন সে নিজের মুখে স্বীকার করলো, তখন সেটা কি, সেটাকে ব্যাখ্যা করে বলতে হবে। আপনার ব্যবহারে খুব ব্যথা পেলাম বলেনি তো সেতে বলে খুব আনন্দ পেলাম। তা আমি একজনকে আনন্দ দিতে পেরেছি। আমি একটু অন্য মানুষ ভাবনার, যে মানুষটা একটা সম্পূর্ণ অপরিচিত, এইমাত্র পরিচয় হলো,
মনে হলো কতদিনকার চেনা। সে আমাদের যে দুজনের কথোপকথন হলো, আড্ডা হলো, সেখানে বিদায় নেবার আগে সে বলছে খুব আনন্দ পেলাম। তাহলে এর চেয়ে বড় পাওনা আর কি আছে বলো? আচ্ছা, একটা শেষ জিনিস আমার বললাম, আমার কয়েকজন বন্ধু আমাকে সাহায্য করে। হুম। তাদের মধ্যে একটা কোম্পানি হচ্ছে মণিপুরা আয়ুর্বেদা। বাহ। ওরা গাছের নির্যাস থেকে প্রোডাক্টস তৈরি করে, কেমিক্যাল ফ্রি তো হয় না, ন্যাচারাল কেমিক্যাল। হুম হুম তো ওরা যার সাথে দেখা করি তার কথা ভেবে ভেবে পাঠায়, এটা আমার খুব ভাল লাগে। হুম এটা একটা ডিফিউজার, এটা ওই ইলেকট্রিকে দিয়ে দিলে জল দিয়ে তার সাথে এটা ল্যাভেন্ডার আছে, কয়েক ফোঁটা দিয়ে দিলে পুরো ঘরটা ল্যাভেন্ডারের গন্ধে ভরে যাবে। বাহ। হুম, এটা এটা ওদের আপনার লাগলে মশা তারাও এরকম ভাবেই, আচ্ছা। এগুলোই হোটেলে থাকে হ্যাঁ, দেখবেন বুঝতে ওই পেরেছি, পাশে বুঝতে দেওয়াতে। পেরেছি, হ্যাঁ। আর এইটা আমি ওদেরকে বলেছিলাম দিতে, হুম। এটা হচ্ছে বাথ সল্ট। এটা নর্মালি সাহেবরা বাথটাবে দেয়, হুম। কিন্তু পায়ে যদি খুব বেশি হাঁটা চলা হয়, গরম বালতিতে যদি দিয়ে আপনি পাটা ডুবিয়ে রাখেন, হুম। তাহলে দেখবেন খুব সুন্দর ব্যথা কমে যায়। ব্যথা কমে যায়? হ্যাঁ, বাহ, এটা আমি এর জন্যই বলেছিলাম আপনার জন্য পাঠাতে বাহ, এটা। ভেরি গুড, থ্যাংক ইউ। হুম, এটা ব্যবহার করবেন, কেমন লাগবে আর ওটা রুম ফ্রেশনার মতো জানাবেন। না? হ্যাঁ, ওটা রুম ফ্রেশনার। বাহ। একটু হাতে করে ধরুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় 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 নিশ্চয়, থ্যাংক ইউ। তো আজ এই পর্যন্তই, এবার আবার পরে দেখা হবে। আবার দেখা হবে, আর আরো কিছু জানবো আপনার থেকে, হ্যাঁ। কিন্তু তার জন্য আরো কিছু রিসার্চ করতে হবে। আপনি মানে ইনফরমেশনের খনি, মানে আমি খুঁজে 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 কিছু পেয়েছি, এখনো অনেক কিছু পাওয়া বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের জন্য তাহলে আসি, হ্যাঁ, নমস্কার। ঠিক আছে।